কি ম্যাম, কেমন লাগছে আমার বেডে এসে? হাতটা খুলে দিয়ে দেখ কেমন লাগছে, বুঝিয়ে দিচ্ছি। আহা, ওটা তো খোলা যাবে না। আগে যে কাজের জন্য নিয়ে আসা, সেটা করে নিই। তোবা এবার একটু ভয় পেল। দেখ, তুই এমন কিছুই করবি না, প্লিজ। আমাকে যেতে দে। আর সেদিনের জন্য আমি সরি। আসলে আমার বুঝতে ভুল হয়েছিল। ছেড়ে দেব? হাসালেন। আপনার জন্য আমার ক্যারিয়ার, আমার ফ্যামিলির মান সম্মান সব শেষ হয়ে গেছে। আপনার জন্য আমি সব হারিয়ে আজ নিঃস্ব। আপনাকে কি করে যেতে দেই ম্যাম? বলে বাঁকা হাসি দিয়ে জিয়ান তোবার দিকে এগিয়ে গেল, ঝাঁপিয়ে পড়ল তোবার উপর। তোবার শাড়ি একটানে খুলে তার বুকের খাঁজে মুখ ডুবিয়ে দিল। তারপর আস্তে আস্তে জিয়ানের স্পর্শ গভীর থেকে গভীর হতে লাগলো। তুবা চেয়েও ওকে আটকাতে পারল না। দীর্ঘ 1 ঘন্টা চলল সেই শারীরিক আদিম খেলা। জিয়ানের প্রতিটি স্পর্শ যেন কোনো হিংস্র পশুর মতো তুবার শরীরটাকে খুবলে খুবলে খাচ্ছে। জিয়ান তার চাহিদা মিটিয়ে তুবার অপর থেকে উঠে রুম থেকে বেরিয়ে গেল। আর তুবা সেই দিনের কথা ভাবতে লাগলো, যে কারণে আজ তুবার সাথে এমনটা ঘটল। ফ্ল্যাশব্যাক। সেই চিরচেনা ক্যাম্পাস আর সেই বন্ধুদের খুনসুটিময় দিন, যেদিন একদিন জিয়ানের সব ফ্রেন্ডরা অপেক্ষা করছে শিমুল গাছের নিচে। আর ঠিক সেই মুহূর্তে কলেজের গেট দিয়ে প্রবেশ করছে নতুন ম্যাম তুবা খান। তুবা গেট দিয়ে ঢুকতেই পেছন থেকে কেউ তুবার কোমরে স্পর্শ করে চলে যায়। আর ঠিক সেই মুহূর্তেই গেটে ফোন চাপতে চাপতে প্রবেশ করছিল জিয়ান। তুবা পেছনে ঘুরে জিয়ানকে দেখে জোরে থাপ্পড় বসিয়ে দিল ওর গালে। জিয়ান ভ্যাপাচাকা খেয়ে তাকিয়ে আছে তুবার দিকে। জিয়ান হতভম্ব। ও কিছু বুঝে ওঠার আগেই কলেজের সবাই জড়ো হয়ে গেল সেখানে। জিয়ান নিজের পক্ষে যে কিছু বলবে তার সুযোগটাও পেল না। তুবা জিয়ানের কলার ধরে কলেজের সবার সামনে টানতে টানতে প্রিন্সিপালের রুমে নিয়ে গেল। কি হয়েছে মিস তুবা? স্যার, এই ছেলে আমি কলেজে প্রবেশ করার সময় আমাকে বাজেভাবে স্পর্শ করেছে। কি ব্যাপার জিয়ান? এটা কি শুনছি তোমার নামে? সব কি সত্যি? জিয়ান এতক্ষণে বলল, স্যার, আমি কিছু করিনি। ম্যাম আমাকে ভুল বুঝেছে। আমি কিছু করিনি। না স্যার, আপনি এই রাস্কেলের কথা একদম শুনবেন না। আমি নিজে ওকে হাতে নাতে ধরেছি পুরো কলেজের সামনে। এর উপযুক্ত শাস্তি আপনি ওকে দেবেন আশা করি। ঠিক আছে তুবা, তুমি যা চাও তাই হবে। জিয়ান, তোমাকে 3 মাসের জন্য কলেজ থেকে বহিষ্কার করা হলো। আর আমি তোমাদের পরিবারকে এই বিষয়ে অবগত করেছি। প্লিজ স্যার, বাসায় জানাবেন না। আমার বাবা এসব সহ্য করতে পারবে না। এই সব কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং। প্লিজ স্যার, আমার এখানে কোনো দোষ নেই। আমি ম্যামের সাথে মিসবিহেভ করিনি। জিয়ানের কথা কেউ শোনেনি। তাকে কলেজ থেকে 3 মাসের জন্য সাসপেন্ড করে দিল। সে এক্সামটাও দিতে পারবে না। ধরতে গেলে তার পুরো একটা বছর নষ্ট হয়ে গেল শুধু ভুল বোঝার কারণে। চলুন এখন বর্তমানে ফিরে যাক। বর্তমান কথাগুলো ভাবছিল তুবা। আর সে ভাবছিল কি থেকে কি হয়ে গেল তার সাথে। তবে সে ভেবে নিয়েছে এর প্রতিশোধ সে নিয়েই ছাড়বে। সে তার যা ক্ষতি হওয়ার তা তো হয়ে গেছে। তুবার ভাবনার মাঝেই জিয়ান ঘরে ঢুকলো, হাতে খাবার নিয়ে। খাবার তুবার দিকে এগিয়ে দিয়ে বলল, খাবারটা খেয়ে নিয়েন। তোর খাবার তুই খা, আমার দরকার নাই। না খেলে নাই, তবে রাতের জন্য রেডি থাকবেন। তখন কোনো ছাড় হবে না। আমি এখান থেকে একবার ছাড়া পাই, তারপরে তোর মতো জানোয়ারকে আমি দেখে নেব। তুবার কথা শুনে জিয়ান তুবার চুলের মুঠি ধরে বলল, কি বললি? আমি জানোয়ার? তাহলে দেখ এই জানোয়ার কি করতে পারে। বলে জিয়ান তুবার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আস্তে আস্তে তা কামড়ে পরিণত হলো। তারপর একটানে তুবার বুকের উপর থেকে শাড়িটা ফেলে দিয়ে বুকের খাঁজে মুখ ডুবিয়ে দিল। আস্তে আস্তে তুবাকে পুরো বিবস্ত্র করে দিল। জিয়ান আবারও মেতে উঠল শারীরিক সেই খেলাই। তুবার সহ্য করতে না পেরে একসময় জিয়ানকে অনুরোধ করে বলল, জিয়ান প্লিজ, আমি আর পারছি না। প্লিজ আমাকে এবার ছেড়ে দে। আমি আর সহ্য করতে পারছি না। এর চেয়ে তুই আমাকে মেরে ফেল। জিয়ান তুবার কথায় কোনো পাত্তা না দিয়ে ওর কাজ চালিয়ে গেল। কাজ শেষে তুবার উপর থেকে উঠে আসলো আর বলল, সবে তো শুরু, তোর জীবন আমি নরক বানিয়ে ছাড়বো। বলে তুবার শাড়িটা ওর মুখের উপর ছুঁড়ে দিয়ে কটকট করে রুম থেকে চলে গেল। আর বাইর থেকে দরজা লক করে দিয়ে গেল। সেদিন রাতে আর জিয়ান তুবার কাছে আসেনি। আসলো জিয়ানের বন্ধু মিহির। মিহির তুবাকে উদ্দেশ্য করে বলল, ম্যাম, আপনি রেডি হয়ে নিন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি।
কেন তোমার বন্ধুর বুঝি আমাকে ভোগ করা শেষ হয়ে গেছে? তবে শুনে নাও, আমি তাকে ছাড়বো না, তাকে আমি শেষ করে দেব। এবার মিহির রেগে গিয়ে কিছু কথা বলে বসলো। আজকে শেষ করার আর কি বাকি রেখেছেন আপনি? শুধুমাত্র আপনার মিথ্যা অপবাদের জন্য আজ ওর এই দুনিয়ার বেঁচে থাকার একমাত্র অবলম্বনটুকু হারিয়ে ফেলেছে আপনার জন্য। আমার জন্য কি বলতে চাও তুমি খুলে বলো। তবে শুনুন, আপনার একটা মিথ্যার জন্য ওকে ওর বাবার লাশ দেখতে হয়েছে। আপনার একটা ফুলের জন্য ওর মা ওকে ওর বাবার মৃত্যুর জন্য দায়ী করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনার একটা মিথ্যার জন্য ওর বোন ওকে ঘৃণা করে। আপনার একটা মিথ্যার জন্য শেষবারের মতো ওর বাবার লাশটাও দেখতে দেয়নি। এখন বলুন, ওর আর কি শেষ করার বাকি রেখেছেন? মিহিরের কথা শুনে তুবা স্তব্ধ হয়ে বসে পড়ল। ওর আগের বসে কিছু না ভেবে কি করে ফেলেছে। আমি এসব কিছু জানতাম না। মিহির জিয়ান এখন কোথায় আছে বলতে পারো আমাকে? জানি না, আমাকে চাবিটা দিয়ে শুধু বলেছে আপনাকে যেন বাসায় পৌঁছে দিই, তাই এসেছিলাম। নিন, জলদি করুন, আপনাকে নামিয়ে দিয়ে আমি ওকে খুঁজতে যাব। কি যে করেছে আল্লাহই জানে। তুবা আর কিছু না বলে মিহিরের সাথে বের হয়ে গেল। মিহিরের তুবাকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। আর তুবা ভাবনার জগতে ভাসতে ভাসতে ফ্ল্যাটের সামনে চলে আসলো। চাবি দিয়ে লক খুলে ভেতরে গিয়ে শাওনি গভীর ভাবনায় ডুবে গেল। আমি এতটা অমানুষ কি করে হয়ে গেলাম? আমি একজন বাবার মৃত্যুর কারণ হয়ে গেলাম। আমি কি করে এটা করতে পারলাম? বলেই কান্নায় ভেঙে পড়ল। তুবা যে সত্যি ইচ্ছে করে কিছু করেনি তাই সে ঠিক করলো। না, আমি হয়তো জিয়ানকে ওর বাবা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু যেভাবে হোক ওর মা, বোন আর ক্যারিয়ার সব ফিরিয়ে দিব। বিনিময় প্লিজ আমায় ক্ষমা করে দিও। পরের দিন তুবা কলেজে গিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলে। তার যে ভুল বোঝাবুঝি হয়েছিল সে বিষয়টা ক্লিয়ার করে জিয়ানের শাস্তি মওকুফ করার ব্যবস্থা করে এবং সে যেন পরীক্ষায় বসতে পারে সেই দিকটাও দেখে। প্রিন্সিপাল জিয়ানকে ডেকে পাঠায়। জিয়ান কলেজে এসে প্রিন্সিপালের সাথে দেখা করে। প্রিন্সিপাল বলে, দেখো জিয়ান, আমরা তোমার শাস্তি মওকুফ করে দিয়েছি। কিছু ভুল বোঝাবুঝি ছিল, কাল থেকে ক্লাসে জয়েন করতে পারো। আর সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলো আর পড়াশোনায় মনোযোগী হও। আমরা চাই ভালো রেজাল্ট করো। স্যার, আপনাদের ভুল বুঝতে ঠিকই পারলেন, কিন্তু আমার জীবন থেকে আমার মূল্যবান জিনিসগুলোই কেড়ে নেবার পর আপনাদের এই একটা মাত্র ভুলের জন্য আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি, আমার মা বোনকে দূরে করে দিয়েছি। এরপরে কিভাবে আমি ভালোভাবে পড়ালেখা করব? স্যার, আমার তো এখন আর কিছুই নেই। প্রিন্সিপাল কি বলে সান্ত্বনা দেবে জানে না। সে খুঁজে পাচ্ছে না আসলে ভুলগুলো তাদেরই। এই বিষয়গুলো একটু ভালোভাবে খতিয়ে দেখা উচিত ছিল। তবে যা হবার তো হয়ে গেছে, এখন তো আর সব কিছু ঠিক করা সম্ভব নয়। তবে প্রিন্সিপাল সিদ্ধান্ত নিল সে জিয়ানের মায়ের সাথে কথা বলবে। দেখো জিয়ান, তোমার বাবা চলে গেছেন, এটা তো আমরা ফিরিয়ে দিতে পারবো না। তবে আমি তোমার মায়ের সাথে কথা বলবো। চলে গেলে তোমাকে মাফ করে দেন। ভুল তো মানুষেরই হতে পারে, হয়েছে। দেখি উনি কি বলেন, আশা রাখি উনি আমার কথা ফেলবেন না। পরের দিন থেকে জিয়ান নিয়মিত কলেজে আসতে শুরু করলো। সবে একটু বাঁকা নজরে দেখলো, আস্তে আস্তে সেটা ঠিক হয়ে গেল। জিয়ান ক্লাসে বসে আছে। ঠিক সেই সময় ক্লাসে তুবা ঢুকলো, জিয়ানদের ইংলিশ টিচার। ক্লাস শেষে তুবা জিয়ানের দিকে তাকালো। জিয়ান তুবার দিকে এক পলকও তাকালো। সে তো এই ক্লাসটা করতে চায়নি, বাধ্য হয়ে তার বন্ধুদের কথা রাখতে ক্লাসটা করতে হচ্ছে। ক্লাস নিতে শুরু করলো। দেখতে দেখতে ক্লাস শেষ হয়ে গেল। ক্লাস শেষে চলে যাওয়ার আগে তুবা জিয়ানকে উদ্দেশ্য করে বলল, জিয়ান, আমার সাথে এসো তো। জি, আমি ম্যাম। হ্যাঁ, তুমি এসো। জিয়ান বাধ্য হয়ে তুবার পিছু হাঁটতে লাগলো। তুবা কেবিনে ঢুকে গেল। জিয়ান একরাশ বিরক্তি নিয়ে বলল, আসবো ম্যাম। এসো। কেন ডেকেছেন জানতে পারি? হ্যাঁ, অবশ্যই, বসো। তার দরকার হবে না, আপনি কি বলবেন বলেন। তুবা ওর চেয়ার থেকে উঠে এসে জিয়ানের একদম কাছে চলে আসলো। কি করছে সরুন। তুবা জিয়ানের কলার ধরে বলল, কেন? আমি কাছে আসলে গায়ে ফোসকা পড়বে বুঝি? কলার ছাড়ুন, নইলে ভালো হবে না ম্যাম। পরে যা হবে আমার দোষ দিতে পারবেন না। ছাড়বো না, কি করবি দেখি। জিয়ান বাঁকে এসে তুবার কোমর জড়িয়ে ধরে ঠোঁটের উপর হামলা চালালো। তুবা কিছুতেই ছাড়াতে পারছে না। জিয়ান তুবার ঠোঁটে একটা কামড় দিয়ে ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো।
তুবা হাঁপাচ্ছে। আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, আপনি আমার কাছে আর ঘেঁষার চেষ্টা করবেন না, না হলে এর ফল ভালো হবে না। বলে জিয়ান কেবিন থেকে বের হয়ে গেল। তুবা মনে মনে বলল, খারাপের আর বাকি রেখেছো? আমার সব কিছু তো তুমি শেষ করে দিয়েছো। এখন তুমি চাইলেও মুক্তি পাবে না। জিয়ান তুবার কেবিন থেকে বেরিয়ে চলে গেল শিমুল গাছের নিচে, যেখানে তার সব ফ্রেন্ডরা বসে আড্ডা দেয়। জিয়ানকে দেখে মিহির এগিয়ে এসে বলল, তোকে ডেকেছিল কেন রে? নাকি আবার কিছু করার ফোন দিয়ে আসছে? বল বল আমাকে। রিল্যাক্স, তেমন কিছুই না, বাদ দে। এর মধ্যে ধারা এসে মিহিরকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছে। ধারা ওর বেস্ট ফ্রেন্ড। জানিস এই ক্যাম্পাসে তোকে ছাড়া মন টিকতো না। মাত্র কয়েকদিনেই কেমন কলেজে আসার মন উঠে গিয়েছিল। তোকে পেয়ে মনে হচ্ছে আবার সব ফিরে পেয়েছি। জিয়ান আর ধারার এই দৃশ্য দূর থেকে করিডোর থেকে দেখছে তুবা। জিয়ান, অন্য মেয়েকে স্পর্শ করে তুমি ভালো করনি, মোটেও ভালো করনি। এর সাজা তো তোমাকে পেতেই হবে জান। পরদিন ক্লাসরুমে সবাই বসে আড্ডা দিচ্ছে। সেই সময় ক্লাসে আগমন ঘটে তুবা ম্যাম সহ আরও সকল টিচার ও প্রিন্সিপাল স্যারের। স্যার ঘোষণা দিলেন, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সামনে এক্সাম, তাই তোমাদের পড়াশোনার কথা চিন্তা করে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তোমাদের স্টুডেন্টদের সাথে কিছু গ্রুপ ভাগ করে দেওয়া হবে, আর তোমরা গ্রুপ ওয়াইজি পড়াশোনা করবে। আর কে কোন গ্রুপে থাকবে সেটা তোমাদের তুবা ম্যামের কাছে লিস্ট দেওয়া আছে, তোমরা একটু জেনে নেবে। আশা করছি সে অনুযায়ী তোমরা সবার পড়াশোনাটা করবে। তুবা, তুমি তাহলে বাকি কথা আলোচনা করে নাও। ডিয়ার স্টুডেন্ট, মনির স্যারের গ্রুপে থাকছে রিনি, মিথা, ধারা, তুহিন। আর অমিত স্যারের গ্রুপে থাকছো অনিক, দোলা, রিমি, টিয়া। আমার টিমে থাকছো জুথি, জয়, মিহির আর জিয়ান। এভাবে সবাইকে এক একটা গ্রুপে ভাগ করে দিল স্টাডি করার জন্য। জিয়ান তো কিছুতেই তুবার আন্ডারে থাকতে রাজি না, কিন্তু কিছু করার নাই, প্রিন্সিপাল স্যারের নির্দেশ। সো স্টুডেন্ট, যারা আমার গ্রুপে আছো তারা কাল সকাল 8টায় ক্লাসে চলে আসবে। এখন বাই। সকাল 8টা, সবাই ক্লাসে হাজির, কিন্তু জিয়ান আসেনি। জিয়ানের আসতে আসতে 8টা 10 বেজে গেছে, 10 মিনিট লেট। 10 মিনিট লেট করে আসার জন্য ম্যাম শাস্তিস্বরূপ তাকে আজ সারাদিন তোবার সাথে থাকতে হবে। সে যা বলবে তাই করতে হবে ক্লাস শেষে। জিয়ান, নোটসগুলো নিয়ে আমার সাথে আসো। জি, আসছি ম্যাম। তোবা সরাসরি গেটের দিকে চলে গেল, গিয়ে গাড়িতে বসলো। সাথে জিয়ানকে ইশারা করলো গাড়িতে বসতে। গাড়িতে উঠে বসো। জি মানে আমি কোথাও যেতে পারবো না, আপনার নোটগুলো ধরুন। আমি বলেছি গাড়িতে বসতে, তাই বসো। জিয়ান না পেরে গাড়িতে উঠে বসে, কিছু করার নাই, সবাই দেখছিল তাই বাধ্য হয়ে চলে যায় তুবা ম্যামের সাথে। গাড়ি চলতে থাকলো। কিছুক্ষণ পর তুবা ম্যামের বাসায় চলে আসলো। চলে এসেছি, নামো। জি হ্যাঁ, নামছি। চলো আমার সাথে, এসো ভেতরে এসো। জিয়ান ভেতরে গিয়ে ইতস্তত করছিল, দোনামোনা করে ভেতরে গেল। বসো, দাঁড়িয়ে থাকবে নাকি? হ্যাঁ বসছি। আমি একটা প্রশ্ন করতে পারি? কি প্রশ্ন করো। আপনি এমন করছেন কেন? কেমন করছো? এই যে আমি আপনাকে আমার থেকে দূরে থাকতে বলেছি, কিন্তু আপনি আমার ততই কাছে আসছেন, জানতে পারি কি কেন? সত্যি কি তুমি বুঝতে চাইছো না যে আমি কেন এমন করছি, কেন তোমার কাছে আসছি, সামনে সামনে ঘুরছি? তবে শোনো বলছি। কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি আমার সাথে যেগুলো করেছো তারপরে আমার কি করা উচিত বলো? তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, আমার সম্মান নষ্ট করেছো। এরপরে আমার কি করার থাকে বলো? কে আমাকে বিয়ে করবে? আমার এই বিষয়ে জানাজানি হলে আমাকে সবাই কি চোখে দেখবে বলো? তুমিই বলো। আপনি যা করেছেন সেটা কিছু না। আপনার জন্য আমার বাবা আজ আমাদের মাঝে নাই। সে এই অসম্মান মেনে নিতে না পেরে হার্ট অ্যাটাক করলো। আমার মা আমার মুখ দেখতে চায় না। আমার বোন বাবা মারা যাওয়ার কারণ হিসেবে আমাকে দায়ী করলো। তাহলে বলেন, আমার সব কেড়ে নিয়েছেন। হ্যাঁ, আমি মানছি, রাগের মাথায় আপনার সাথে সবটা করেছি। আমি তার জন্য অনুতপ্ত। আমিও আমার ভুল স্বীকার করছি। তাহলে দাও, আমার সম্মান ফিরিয়ে দাও। জিয়ান চুপ। কি হলো, চুপ কেন? কথা বলো। সেটা কিভাবে সম্ভব?
আমাকে বিয়ে করতে হবে। আমাকে যেমন অসম্মান করেছো তেমন সসম্মানে তোমার বউ করবে। এটা সম্ভব না ম্যাম, আপনার সাথে আমার কখনোই সম্ভব না। তুবা জিয়ানের দুবাহু ধরেই বলল, যখন আমার শরীরের সাথে খেলেছিলি তখন মনে ছিল না যে তুই কি করছিস, কার সাথে করছিস? তখন মনে পড়েনি এটা? এটা করা যাবে না, সম্ভব না। দেখুন আমি জিয়ান আর কিছু বলতে পারল না। তুবা ততক্ষণে জিয়ানের ঠোঁট নিজের দখলে করে নিয়েছে। জিয়ান বেচারা আর কি করবে, সেও পুরুষ মানুষ, সেও তাল মেলালো। পাগলামি করছেন, এরপরে যা হবে তার জন্য আমাকে দায়ী করবেন না। করবো না, আমি তৃষ্ণার্ত জিয়ান, আমায় একটু আদরে আদরে ভরিয়ে দাও ভেবে বলছেন? প্লিজ। আমি আর পারছি না, আমাকে আর কষ্ট দিও না। তুবার সাই পেয়ে জিয়ান তুবাকে কোলে করে একটা রুমে চলে গেল আর পাগলের মতো কিস করতে লাগলো। এক ঝটকায় তুবার শাড়িটা বুকের উপর থেকে সরিয়ে দিল, তারপর বক্ষ বিভাজনে মুখ ডুবিয়ে দিল। আস্তে আস্তে জিয়ানের স্পর্শ আরও গভীর হতে থাকলো। গোটা রুম জুড়ে দুজনের শুধু নিঃশ্বাসের শব্দ, দুজনের মাঝে মাঝে তুবার গঙ্গানির শব্দ পাওয়া যাচ্ছে। এর মাঝে তুবা বলে উঠল, আর পারছি না প্লিজ। খুব পেইন হচ্ছে। হ্যাঁ খুব। আগেই বলেছিলাম সামলাতে পারবেন না। প্লিজ জিয়ান। আর একটু সহ্য করেন প্লিজ। তুবা বুঝলো জিয়ান এখন আর নিজের মধ্যে নেই। জিয়ান চাইলেও নিজেকে কন্ট্রোল করতে পারছে না। জিয়ানের অবস্থা বুঝে তুবা আর বাধা দেয়নি, সবটা ব্যথা সহ্য করে নিল। মিনিট 10 পর জিয়ান তার কাজ শেষ করে তুবার গলায় মুখ গুজে দিল। দুজনেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেল। বিকেল 4টায় ঘুম ভাঙল জিয়ানের। জিয়ান উঠতে গেলে বুঝতে পারলো তাকে কেউ জড়িয়ে ধরে বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। তুবাকে দেখে ভাবতে লাগলো, ম্যামকে দেখলে কেন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না? ভাবনার মাঝেই তুবা নড়ে চড়ে উঠল। এই যে শুনছেন, বিকেল হয়ে গেছে, আমাকে যেতে হবে, উঠুন প্লিজ। না, কোথাও যাবে না, এখানেই থাকো। তা বললে কি হয়? মিহির খুঁজবে, চিন্তা করবে, আমি কিছু বলে আসিনি তো। আচ্ছা যাও, শাওয়ার নিয়ে এসো। ওকে। জিয়ান ওয়াশরুমে চলে গেল। শাওয়ার শেষে দেখলো টাওয়াল নিয়ে আসেনি। বাথরুমে ডোর খুলে তুবাকে টাওয়াল দিতে বলল। তুবা টাওয়াল দিতে গেলে জিয়ান তুবাকে সহ বাথরুমে ঢুকিয়ে নিল। দেখলো জিয়ান খালি গায়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে। তুবা জিয়ানকে দেখে কেমন নেশা ধরে যাচ্ছে। জিয়ান একটানে তুবাকে কাছে টেনে নিল। শুরু হলো দুজনে খুনসুটি। দুজনে একসাথে শাওয়ার সেরে বের হলো। হালকা কিছু নাস্তা করে তুবাকে বিদায় জানিয়ে জিয়ান চলে গেল। বাড়ির মোড়েই মিহিরের সাথে দেখা হলো। মিহির প্রশ্ন করলো, কোথায় গিয়েছিলি? কলেজের পর থেকে তোকে আর খুঁজেই পাইনি। এখন বিকেল 5টা বাজতে চললো আর এখন বাসায় আসিস? জানিস মা কত টেনশন করছে? একটা কাজ ছিল, সেখানে গিয়েছিলাম, চলো বাসায় যাই। বাসে গিয়ে রুমে ঢুকতেই তুবার SMS এলো। বাড়ি পৌঁছেছো? হ্যাঁ, মাত্রই রুমে এলাম। তুমি চলে গেলে কেন? আমার ভালো লাগছে না। তাই বুঝি? এত আদর দিয়ে এলাম তাও ভালো লাগছে না? জিয়ানের কথা শুনে তুবা লজ্জায় নুইয়ে গেল। জিয়ান, তুমি তো ভীষণ দুষ্টু। তোমাকে দেখলে কিন্তু বোঝা যায় না যে তুমি এত দুষ্টু। আজ বুঝলেন বুঝি? হুম। আচ্ছা এখন একটু রেস্ট করি, পরে আবার কথা হবে। আচ্ছা ঠিক আছে, রেস্ট করে পড়তে বসবে, ঠিক আছে? সামনে এক্সাম, ভালো রেজাল্ট করতে হবে, মাথায় রেখো। জো হুকুম ম্যাম, আপনি যা বলবেন সেটাই হবে। পরের দিন সকালে মিহির একসাথে কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখলো তাদের বন্ধুরা শিমুল গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে। তারা দুজন গিয়ে আড্ডায় যোগ দিল। কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসের সময় হয়ে গেল। তারা সবাই ক্লাসে চলে গেল, এক এক করে পুরো 4টা ক্লাস শেষ করে। করিডোরে এসে দাঁড়াতে দেখে তুবা তার কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। জিয়ান দাঁড়িয়ে থেকে ফ্লাইং কিস ছুড়ে দিল চুপিসারে। তুবা জিয়ানের কিসটা ধরে নিজের বুকের কাছে রেখে দিল। মিষ্টি একটা হাসি দিয়ে কেবিনে ঢুকে গেল। এভাবে কাটতে লাগলো দিন। এক্সামের দিন চলে এলো। এক্সাম আর 7 দিন বাকি। জিয়ান পরে খুব ব্যস্ত। এরই মাঝে দুবার কল এলো। হ্যালো, কে বলছেন? বাপ্পা, পড়াশোনা করতে করতে এতই ব্যস্ত হয়ে গেছো যে আমার নাম্বারটাই ফোনে চোখে পড়ছে না। ও তুমি? আমি বুঝতে পারিনি, ফোনটা পাশে ছিল, আমি তুলেই কানে নিয়েছি। নাম্বারটা আসলেই দেখতে পাইনি। কি করছো? তোমাকে মিস করছি। তাহলে চলে আসি তোমার কাছে, কি বলো, আসবো? না, 7 দিন পরে এক্সাম, আর আসবে। আসি না প্লিজ, এক্সাম তো দেরি আছে। আসো।
জিয়ানের এক মুহূর্ত দেরি না করে বই বন্ধ করে রওনা দেয় তুবার বাড়ির উদ্দেশ্যে। জিয়ান গিয়ে তুবার বাড়ির কলিং বেল বাজাতেই তুবা দরজা খুলে দিল। জিয়ান ভিতরে ঢুকতেই তুবাকে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। কি করছো কি? দরজাটা তো লাগাতে দাও। দরজা লাগিয়ে কি হবে? চলো রুমে যাই। জিয়ানের কথা শুনে তুবা মুচকি এসে দরজাটা লাগিয়ে দিয়ে জিয়ানের সাথে রুমে চলে গেল। রুমে প্রবেশ করতে জিয়ান তুবাকে দেওয়ালের সাথে চেপে ধরে পাগলের মতো কিস করতে থাকে। তুবাও সমান তালে তাল মিলাতে লাগলো। দুজনে কিছুক্ষণের মধ্যে একে অপরের মধ্যে হয়ে গেল। দীর্ঘ 1 ঘন্টা পর দুজনেই ক্লান্ত হয়ে দুজনকে ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। সেই সময় মিহিরের কল এলো। কিরে জিয়ান, পড়তে পড়তে তুই কোথায় চলে গেলি? একটু বাইরে এসেছিলাম। কেন, কিছু বলবি? তোর হাব ভাব আমার ভালো লাগছে না। জিয়ান, তুই বাড়িতে আয়, তোর সাথে আমার কিছু কথা আছে। আসছি 10 মিনিটের মধ্যেই, ওয়েট কর। কি হয়েছে? মিহির আমাকে খুঁজছে, 10 মিনিটের মধ্যে বাড়ি যেতে হবে। এক্ষুনি চলে যাবা? হ্যাঁ যেতে হবে, কিছু করার নেই। ওর নাকি কি কথা আছে আমার সাথে। জিয়ান বিছানা ছেড়ে উঠে তার জামাকাপড় পরে নিয়ে তুবার কপালে একটা কিস করে বাসা থেকে বেরিয়ে গেল। 10 মিনিটের মধ্যেই ওই বাড়িতে পৌঁছে গেল। মিহির জিয়ানকে দেখে ঘরে নিয়ে গিয়ে প্রশ্ন করে বসল। তুই কোথায় গিয়েছিলি জিয়ান? সত্যি করে বলবি আমাকে? তুই আবার কি শুরু করছিস? আমাকে জানতে হবে। মিহিরের কথাই জিয়ান বাঁকা হাসি হাসতে হাসতে বলে। কেমন প্রশ্ন করছিস মিহির? আমি তো পাশেই ছিলাম। কি হয়েছে বল, প্রশ্ন করছিস কেন? ঠিক আছে, তুই যেহেতু স্বীকার করছিস না, আমি সরাসরি তোকে বলছি। তুই এই সময় তুবা ম্যামের বাসায় কি করছিলি? ও, তাহলে তুই জেনে গেছিস, ভালোই হলো। তোকে আর গোপন করে আমাকে কিছু করতে হবে না। জিয়ান, তুই কি সত্যি আগুন নিয়ে খেলা করছিস? মিটমাট করে নে না। আমার সাথে যা হয়েছে, কিভাবে তুই এমন কথা বলতে পারিস মিহির? ওই মেয়ে আমার জীবন থেকে আমার লাকি চার্ম বাবাকে কেড়ে নিয়েছে, আমার মাকে আমার থেকে দূরে সরে করে দিয়েছে, আমার বোনকে আমার থেকে কেড়ে নিয়েছে। তাকে আমি এত সহজে ছেড়ে দেব তুই ভাবলি কি করে? তার মানে তুই ম্যামের সাথে যা করছিস সব অভিনয়? তো তুই কি ভেবেছিস আমি ওর মতো মেয়ের সাথে প্রেম করব? প্লিজ জিয়ান, এরকমটা করিস না। ম্যাম তার নিজের ভুলটা বুঝতে পেরেছে, আর ভুলটা বুঝতে পেরেই তোকে ভালোবেসেছে। চেষ্টা করেছে যাতে সব কিছু আবার তুই ফিরে পাস। হ্যাঁ, এটা সত্য যে আঙ্কেলকে হয়তো সে আর ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু এটাও তো ভেবে দেখ, সে নিজের কাছে অনুতপ্ত। তুই কাজটা ভালো করছিস না জিয়ান, একটু ভেবে দেখিস আমার কথা। মিহির, এসব ভাবাভাবি আর করা সম্ভব না। যা করছি তাই করতে দে, যেভাবে চলছে সেভাবে চলতে দে, বাকিটা পরে দেখা যাবে। বলে জিয়ান কাভার থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। মিহির ধাপ করে খাটে বসে পড়ল। মিহির ওকে এত বোঝাচ্ছে, তারপরও বুঝতে চাচ্ছে না। মিহির বুঝতে পারছে জিয়ান যেটা করছে সেটা অন্যায়, কিন্তু সেই বা কি করবে। দেখতে দেখতে জিয়ানদের এক্সাম শুরু হয়ে গেল। দীর্ঘ টানা 1 মাস এক্সাম চলার পর আজ জিয়ানরা সবাই মিলে শেষ পরীক্ষার দিন ঠিক করলো সবাই ঘুরতে যাবে। যেই ভাবা সে সবাই ধারাতের ফার্ম হাউসে ঘুরতে গেল। বাসায় ফিরতে ফিরতে ওদের অনেক রাত হলো। এসেই সবাই ঘুমিয়ে গেছে। খুব সকালে জিয়ানের ফোনটা বেজে উঠল। হ্যালো মা, তুমি তুমি সত্যি আমাকে ফোন দিয়েছো? হ্যাঁ, বাড়ি ফিরে আয় বাবা, মায়ের কাছে চলে আয়। কিন্তু মা, তুমি যে আমাকে কসম দিয়েছো, আর বোন তো আমার মুখও দেখতে চায় না। আমার কসম আমি ফিরিয়ে নিচ্ছি বাবা, চলে আয় বাবা। নিশি আর রেগে নেই, তুই বাড়ি আয় বাবা। আসছি মা। বলে জিয়ান তড়িঘড়ি করে বেরিয়ে গেল তার বাড়ির উদ্দেশ্যে। বাসে গিয়ে কলিং বেল দিতেই মা দরজা খুলে দিল। জিয়ানকে মাকে জড়িয়ে ধরল। জিয়ানের মা ছেলেকে কাছে পেয়ে হাউমাউ করে কেঁদে দিল। নিশি এসে ডাক দিল। ভাইয়া, আমাদের কথা তোমার একবারও মনে পড়েনি? পড়েছে বোন, অনেক মনে পড়েছে। তোরা ছাড়া আমার আর কে আছে? তাহলে আসলে না কেন একবারও? মা কসম দিয়েছিল যে আর তুইও আমার মুখও দেখতে চাস না, তাই। ভাইয়া, অভিমান থেকে বলছিলাম, তাই বলে তুই আর আসবি না? আচ্ছা, ভুল হয়ে গেছে, মাফ কর বোন আমার। তোদের ছেড়ে আমি ভালো ছিলাম না রে বোন। জিয়ান মা আর বোনের সাথে কথা বলে রুমে গিয়ে ভাবনায় পড়ে গেল। হঠাৎ কি এমন হলো যে মা এর এত পরিবর্তন? এরই মাঝে টুং করে মেসেজ এলো। কি করছো?
বসে আছি, তুমি? তোমার কথাই ভাবছি। তোমায় 4-5 দিন দেখিনি। কোথায় থাকো তুমি? ফোন দিলে ধরছো না, আবার মেসেজের রিপ্লাইও করছো না। কি হয়েছে? কই কিছু হয়নি তো, আমি একটু বিজি ছিলাম তাই। জিয়ান, তুমি কেমন আছো? মনে হচ্ছে বদলে যাচ্ছ। মেজাজ খারাপ করো না তো, কী সব বলছো? মুডটাই নষ্ট করে দিলে। বাই, পরে কথা হবে। জিয়ান, জিয়ান, হ্যালো হ্যালো, কেন এমন করছো জিয়ান? ফোন কাটতে মিহির কল দিল। কি রে জিহান, কোথায় তুই? আমি ঘুম থেকে উঠে দেখি তুই নাই। আমি বাড়িতে, মা কল দিয়ে ডেকেছিল, আমি তাড়াহুড়োই বলে আসতে পারিনি। কি সত্যি আন্টি ফোন করেছিল? আমার তো বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ, সব ঠিক আছে, আর মা আমাকে মাফ করে দিয়েছে। আমি এক্ষুনি আসছি। ভার্সিটিতে আয়, আমিও আসছি। আচ্ছা। 9টার দিকে জিয়ান, মিহির, ধারা, রিপা, শান্তা, রিপন সবাই ক্যাম্পাসে জড়ো হলো। সবাই আড্ডা দিতে লাগলো। এমন সময় তুবা এসে জিয়ানকে ডাক দিল। জিয়ান পিছে ফিরে তাকালো, দেখলো তুবা একটু এগিয়ে এসে বলল। জি ম্যাম, আমাকে ডাকছেন? তুবা জিয়ানের কথাই অবাক হলো। জিয়ান, তোমাকে ফোন দিলে ধরছো না। তো কেন ফোন করেছিলেন বলেন ম্যাম। জিয়ান, তুমি এমন আজনাবির মতো কথা বলছো কেন? তুমি জানো না আমি কেন ফোন দিয়েছি তোমায়? আজনবী তো ম্যাম, আমার আর আপনার মাঝে স্টুডেন্ট ও টিচারের সম্পর্ক, তো সে জায়গা থেকে আমি কিভাবে জানবো যে আপনি আমাকে কেন ফোন করছেন? আজীব ব্যাপার। এইসব কি বলছো জিয়ান? তুমি তো বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, তাহলে এইসব কেন বলছো? মজা করছো তাই না? কথাগুলো বলতে বলতে তুবা জিয়ানের কাছে এগিয়ে গিয়ে হাত ধরেছে। জিয়ান তার হাত ঝাড়া দিয়ে বলে উঠল। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে ম্যাম? আপনি শুধুই আমার টিচার, এর বেশি কিছু না। আর ভালোবাসা? হাসালেন। আপনি যা কিছু আমার সাথে করেছেন, তারপরে আপনি ভাবলেন কিভাবে আপনার আর আমার মধ্যে কিছু হতে পারে। জিয়ান প্লিজ এমনটা বলো না, আমি শেষ হয়ে যাব প্লিজ। তুমি এইসব বলো না, একটু বলছো না প্লিজ। দেখুন ম্যাম, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনাকে আমি কখনো আপনাকে ওই চোখে দেখিনি, আর আপনার সাথে আমার তেমন কোনো সম্পর্ক নাই। প্লিজ জিয়ান, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার সাথে এমনটা করো না। দেখো কলেজের সবাই দেখছে প্লিজ। সেটাই ম্যাম, সবাই দেখছে। আপনি আমাকে এভাবে বদনাম করতে পারেন না। এর আগেও এমন করেছে, এখন আবার আপনি বেশি বাড়াবাড়ি করলে প্রিন্সিপালকে জানাতে বাধ্য হব। তুবা নিস্তব্ধ, কোনো কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কি বলবে? জিয়ান তাকে এভাবে প্রত্যাখ্যান করবে সে ভাবতেও পায়নি। তুবা দৌড়ে কলেজের গেট ছেড়ে বেরিয়ে গেল। তারপর একটা ট্যাক্সি দিয়ে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। এদিকে মিহির জিয়ানের উপর প্রচণ্ড রেগে আছে। অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে জিয়ানের দিকে। জিয়ান বাঁকে এসে সেখান থেকে চলে যেতে ধরল। কিছু দূর যেতেই সামনে দাঁড়ালো। তুই কিন্তু ঠিক কাজ করলি না জিয়ান। ম্যাম কিন্তু সত্যি তোকে ভালোবাসে। ভালোবাসা? হাসালি, ওর সব নাটক। আর হ্যাঁ, আমি ওকে কখনোই ভালোবাসিনি। তাহলে তুই যে তার সাথে রাতের পর রাত কাটিয়ে ফিজিক্যাল ইন্টিমেট হয়েছিস, সেগুলো কি ছিল? প্রতিশোধ। সে আমার সাথে যা করেছে তার শাস্তি। আজ আমি ভীষণ খুশি মিহির। আমি তোর খুশিতে খুশি হতে পারছি না জিয়ান, কারণ তুই ভুল, তোর সিদ্ধান্ত ভুল। সবশেষে একটা কথাই বলবো, তুই পস্তাবি। একসময় এমন আসবে তুই চাইলেও তোর ভুল শুধরাতে পারবে না। এ কথা বলে মিহির চলে গেল। জিয়ান মিহিরের কথাই পাত্তা দিল না। তার আজ আনন্দের দিন। সে বাকি বন্ধুদের রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ট্রিট দিল। বিকেলে বাড়ি ফিরে একটা লম্বা ঘুম দিল। রাত 8টা, নিশির ডাকে জিয়ানের ঘুম ভাঙল। ভাইয়া, এই ভাইয়া, ওঠ, মা ডাকছে তোকে। আসছি, যা। আচ্ছা জলদি আয়। জিয়ান উঠে ফ্রেশ হয়ে মায়ের রুমে গেল। আসবো মা। হ্যাঁ আয়, এতক্ষণ ঘুমাচ্ছিলে? শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি। তুমি ডেকেছিলে, কিছু বলবে? হ্যাঁ, তুই তো জানিস তোর বাবার ছোট্ট ব্যবসা। তোর বাবা না থাকায় দিন দিন ব্যবসায় লস হচ্ছে। আমি চাচ্ছি, তোমার তো এক্সাম শেষ, এখন ব্যবসার হাল তুমি ধরো। ঠিক আছে মা, তুমি যা চাও তাই হবে। আমি কাল থেকেই অফিসে যাব। আচ্ছা বাবা, চলো এখন কিছু খেয়ে নিবে। মা ছেলে দুজনেই নিচে চলে গেল। জিয়ান নাস্তা সেরে একটু বাহিরে চলে গেল। এরই মাঝে ধারা ফোন দিল। জিয়ান ফোন রিসিভ করলো।
হ্যাঁ বল, কিছু বলবি? হ্যাঁ, তুই একটু আমার সাথে দেখা করতে পারবি? হ্যাঁ, এক কাজ কর, দাদুর ক্যাফেতে চলে আয়, আমি ওখানেই যাচ্ছি। ওকে, আসছি। কিছুক্ষণ পরে ধারা চলে এলো। রিল্যাক্স, এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? ধারা জিয়ানের কথাই কেঁদে দিল। কি হয়েছে? কাঁদছিস কেন বল আমাকে। আগে একটু শান্ত হ। ধারা শান্ত হয়ে বলা শুরু করলো। তুই তো জানিস আমি তালহাকে ভালোবাসি, কিন্তু ও তো এখন দেশের বাহিরে। তো কি হয়েছে? ও কিছু করেছে? না, আমার বড় ফুপির ছেলে আবিদ আমাকে পছন্দ করে, বাড়িতে বিয়ের কথা চলছে। আবিদ ভাই হ্যাঁ করে দিলেই বিয়ে ঠিক। আজীব, তোর মতামত নেবে না? না, তাদের কথা আমার মতামত কিসের? হ্যাঁ, বিয়ে হলেই সব ঠিক হয়ে যাবে। আমি আবিদ ভাইকে বলেছি আমি একজনকে ভালোবাসি। সে খালি তার সাথে দেখা করতে চেয়েছে, সে কথা বলতে চায়। যদি দেখা না করায় তাহলে সে বিয়েতে হ্যাঁ করে দিবে। এখন তুই আমাকে বাঁচা। আমি কিভাবে বাঁচাবো? তুই আমার বয়ফ্রেন্ড সেজে একটু দেখা করবি, প্লিজ প্লিজ, তাহলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। জিয়ান একটু ভেবে হ্যাঁ বলে দিল। আচ্ছা, তাহলে কাল সন্ধ্যায় কলেজের পাশে যে রেস্টুরেন্ট আছে ওখানে নিয়ে আয়। আচ্ছা, তোকে কি বলে যে ধন্যবাদ দিব? আমি জয়কেও বলেছিলাম, রাজি হয়নি। তুই আমার প্রকৃত বন্ধু। দুজন কথা বলে যে যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। জিয়ান সকালে উঠে মায়ের কথা মতো অফিসে চলে গেল। সারাদিন অফিসে কাজ করে বাসায় ফিরল বিকেলে। এসে ফ্রেশ হয়ে নাস্তা করে একটু রেস্ট নিয়ে ধারার ফোন পেয়ে রওনা দিল রেস্টুরেন্টে। 15 মিনিটের মধ্যে পৌঁছে গেল। গিয়ে দেখে আবিদ আর ধারা বসে আছে। ধারা, এসে গেছো? আসো, পরিচয় করিয়ে দেই। জিয়ান রেজা, ইনি আবিদ ভাই, আমার ফুফাতো ভাই। আবিদ ভাই আমার একমাত্র ভালোবাসার মানুষ, জিয়ান রেজা। নাইস টু মিট ইউ, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আমারও ভাইয়া। আসলে কি যে বলি, ধারা আমাকে বলেছে সবটা। এখন আপনাকে কি যে বলবো বুঝে পাচ্ছি না ভাইয়া। আপনি যদি একটু আমাদের সাপোর্ট করতেন। অবশ্যই সাপোর্ট করবো। আচ্ছা, এক কাজ করি, আমি তোমাদের দুজনের কথা বাড়িতে বলি, তাহলে বেশি ভালো হবে। আবিদের কথা শুনে জিয়ানের কাশি উঠে গেল। ধারা তাড়াতাড়ি পানি এগিয়ে দিল। একটু স্বাভাবিক হয়ে জিয়ান বলল, ভাইয়া, আমি সবে আজ থেকে বাবার অফিসে জয়েন করেছি। আপাতত 3-4 মাস সময় লাগবে। এক্ষুনি বাসায় বিয়ের কথা বললে কেউ মানবে না। যদি একটু সময় পেতাম তাহলে আমাদের দুজনের জন্যই ভালো হতো। প্লিজ ভাইয়া, তুমি একটু বাসায় সব ম্যানেজ করো। ঠিক আছে, আমি সব দেখে নিব, তুই টেনশন করিস না, ভালো থাকিস। আচ্ছা জিয়ান, আজ উঠি, আবার অন্য একদিন দেখা হবে। বলে আবিদ বিদায় নিয়ে চলে গেল। ধারা আর জিয়ান কথা বলতে লাগলো। কিন্তু কিছুটা দূরে এক টেবিলে বসে তাদের কথা শুনে কেউ অঝরে চোখের পানি ফেলছে। সে আর কেউ না, তুবা ছিল। সাথে ছিল মিহির। তুবাই ডেকেছিল মিহিরকে কিছু বলার জন্য। মিহিরও অবাক হয়ে গেছে ধারা আর জিয়ানের সম্পর্কে জেনে। জিয়ান ধারা বিল পেমেন্ট করে চলে গেল। তুবা যেতে নিলে কিছু দূর যেতেই মাথা ঘুরে পড়ে গেল। ম্যাম, উঠুন ম্যাম। সবাই ধরাধরি করে গাড়িতে তুলে দিলে মিহির হাসপাতালে নিয়ে গেল। সেখানে কিছুক্ষণ ডাক্তার চেক আপ করার পর ডাক্তার বেরিয়ে এসে বলল মিহিরকে, হি ইজ প্রেগনেন্ট মিস্টার। কে হন আপনি? জি ভাই। বোনের অনেক খেয়াল রাখতে হবে। জি ডক্টর, আমি এখন ভেতরে যেতে পারি? অবশ্যই। আসবো ম্যাম? হ্যাঁ আসো মিহির, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। ম্যাম, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ করো, যদিও জানি কি জিজ্ঞেস করবে, তবুও বলো। ম্যাম, বাই এনি চান্স বাচ্চাটার বাবা কি জিহান? হ্যাঁ, এই বাচ্চার বাবা জিয়ান। আমি এই জন্যই তোমাকে আজ ডেকেছিলাম। দুজনে জিয়ানকে বোঝাতে চেয়েছিলাম এখন সেটা দরকার নেই। আমার বাচ্চাকে আমি নিজেই লালন পালন করতে পারবো। মানে ম্যাম, আপনি জিহানকে বাচ্চার বিষয়ে কিছু বলতে চাচ্ছেন না? না, ও এখন অন্য কাউকে ভালোবাসে। ওকে এখন বললেও আমার বাবাকে সে অস্বীকার করবে, যেমনটা আমায় করেছিল। আমি চাই না আমার বাচ্চার বেলায় তা হোক। কিন্তু ম্যাম, বাচ্চার বাবার পরিচয় না থাকলে তো ওর জন্মই নিয়েই প্রশ্ন উঠবে। উঠবে না, কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, যেখানে আমার বাচ্চাকে কেউ নাজায়েজ বলতে পারবে না। কোথায় যাবেন ম্যাম? আমাকে অন্তত বলুন প্লিজ। বলতে পারি, তবে আমায় কথা দিতে হবে জিয়ানকে এই বিষয় নিয়ে কিচ্ছু বলতে পারবে না। আমি চাই ও ভালো থাকুক আর আমার বাচ্চার বিষয়ে কোনো দিন কিচ্ছু না জানুক।
ঠিক আছে ম্যাম, বলবো না। আমি চট্টগ্রাম চলে যাচ্ছি কাল রাতের বাসে। ওখানে কার বাসায় যাবেন? হ্যাঁ, আমার বান্ধবী থাকে, ওখানেই উঠবো। চট্টগ্রাম সে কোথায় থাকে? সন্দীপ কটেজ, ঠিকরাপাড়া। ভালো থেকো মিহির, আর আমার জন্য জিয়ানের সাথে রেগে থেকো না। আপু, আমি কাল আপনাকে বাস স্ট্যান্ড অবধি ছাড়তে আসতে পারি? কি বললে মিহির আপু? ভালো জানো আমারও কোনো ছোট ভাই নেই, আজ থেকে তুমিই আমার ভাই। আর আসতে পারো কাল আমাকে ছাড়তে। এখন চলো যাওয়া যাক। মিহির আর তুবা হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে বসলো। এই দিক দিয়ে জিয়ান যাচ্ছিল, ওদের দুজনকে একসাথে দেখে ভুরুকুচকে তাকিয়ে রইল। মিহির তোবার সাথে কোথায় যায়? ভাবতে ভাবতে জিয়ান চলে গেল অফিসে। ওইদিকে অফিসের কাজের জন্যই গেছিল। যেন অফিসে গিয়েও শুধু মিহির আর তুবার কথাই ভাবতে থাকলো। শেষমেশ না পেরে মিহিরকে কল দিল। হ্যালো মিহির, তুই কোথায়? কেন, কি হয়েছে বল? তুই একটু আমার সাথে দেখা করতে পারবি? কখন আসতে হবে বলিস? সন্ধ্যায় চায়ের দোকানে। ওকে। সন্ধ্যার চায়ের দোকানে দুই বন্ধু বসে অনেকক্ষণ কেউ কিছু বলছে না। নীরবতা ভেঙে মিহির বলে উঠল, কি বলতে ডেকেছিস বল, নাকি বসেই থাকবি, নাকি আমি চলে যাবো? জিয়ান চুপ থেকে প্রশ্ন করল, তুই কাল তোবার সাথে হসপিটালে কি করছিলি? সেই বিষয়ে আমি কিছু বলতে যাচ্ছি না। প্লিজ মিহির, কারো কিছু কি হয়েছে? মানে তোবার কি কিছু হয়েছে? সেটা জেনেই তুই কি করবি? যদি এতই জানোস ইচ্ছা হয়, যদি এতই জানার ইচ্ছা হয়, নিজে খোঁজ নিয়ে দেখ, জানতে পারবি। আমি বদ্ধ কিছু বলতে পারছি না। মানে কার কাছে ওয়াদাবদ্ধ? সেটাও বলতে পারছি না। তবে একটা কথা বলবো, যখন সবটা জানতে পারবি তখন অনেক দেরি হয়ে যাবে। তুই অনেক মূল্যবান কিছু হারিয়ে ফেলবি। আসি, ভালো থাকিস। মূল্যবান কিছু হারিয়ে ফেলবো মানে? মিহির কি বলছে? ও তো এমনি হেয়ালি করার মতো ছেলে না, আমাকে খোঁজ নিতে হবে। পরের দিন অফিস শেষ করে সন্ধ্যায় ওই হসপিটালে গেল জিয়ান। রিসেপশন থেকে জেনে নিল কাল তুবা মিহির নামে কেউ এসেছিল কিনা। জানতে পারলো তুবা ডাক্তার মিসেস বোসকে দেখিয়েছিল, তাই সে ডাক্তার বোসের সঙ্গে দেখা করতে গেল। আসতে পারি ডক্টর? কামিং। ম্যাম, আমার কিছু ইনফরমেশন জানার ছিল। কেমন ইনফরমেশন জানার দরকার আপনার? সাধ্যের মধ্যে থাকলে চেষ্টা করব সাহায্য করার। তুবার ছবি বের করে জিয়ান ডাক্তারকে জিজ্ঞেস করলো, ম্যাম দেখেন, কাল ইনি এসেছিল আপনার কাছে, ওনার কি হয়েছে বলতে পারবেন? ডাক্তার বোস দেখে বলেন। কে হন আপনি ওনার? জিয়ান আমতা আমতা করে বলতে লাগলো। ডাক্তার হেসে বলল, কে হন উনি আপনার? বুঝতে পেরেছি, আপনি ওনার হাজবেন্ড। জি, উনি প্রেগনেন্ট, রাস্তায় মাথা ঘুরে পড়ে গিয়েছিল। উনি প্রেগনেন্ট? কথাটা শুনে জিয়ানের বুকের মাঝে ধপ করে উঠল। তার মানে মিহির এই মূল্যবান জিনিসের কথা বলেছে, কিন্তু পরক্ষণে মনে পড়ল হারানোর কথা। কেন বলছে? জিয়ান ডাক্তারের সাথে কথা বলে বেরিয়ে গেল কেবিন থেকে। জিয়ানের মাথায় ঘুরছে, চারিদিকে ফাঁকা ফাঁকা লাগছে। এজন্যই সেদিন তুবা ছুটে এসেছিল, কিছু বলতে চেয়েছিল কিন্তু সে শোনেনি। মিহিরকে কল দিল। মিহির, তোবার গর্ভে আমার সন্তান, তুই সব জেনেও আমাকে কেন বলিসনি? তোকে জানিয়ে কি লাভ? তুই যাতে আবার বাচ্চাটাকে জারজ প্রমাণ করতে পারিস। এটা কি বলছি মিহির? আমার রাগ তোবার উপর ছিল, আমার বাচ্চার উপর না। এখন আর বলে কি লাভ? এ কথার মানে কি মিহির? তুই সব কিছু বুঝতে অনেক দেরি করে ফেলেছিস। তুবা ম্যাম ঢাকা ছেড়ে, আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। চলে গেছে মানে? কোথায় গেছে মিহির? সেটা আমি জানি না, তবে সে চলে গেছে কারণ হিসাবে বলে গেছে তার বাচ্চাকে কেউ যেন না যায় বলতে পারে, তাই সে অনেক দূরে চলে যাচ্ছে। তুই মিথ্যা বলছিস মিহির, তোবা কোথাও যায়নি তাই না? তুই নিজে গিয়েই দেখে আয়। জিয়ান পাগলের মতো ছুটে গেল তুবার বাড়িতে গিয়ে জানতে পারলো আজ বিকেলেই বাড়ি ভাড়া দিয়ে কোথাও চলে গেছে। জিয়ান রাস্তায় হাঁটু গেড়ে বসে পড়ল। আমি ভুল করেছি তোবা, আমি অন্যায় করেছি। তার এত বড় শাস্তি দিলে আমাকে আমার সন্তানের থেকে আলাদা করে দিলে। তুমি অভিমান করে যেখানেই যাও আমি তোমাকে খুঁজে বের করবই। এরই মাঝে মিহির এসে দাঁড়ালো জিয়ানের সামনে। এখন কাঁদছিস কেন? আমি তোকে কত বুঝিয়েছি, তুই বুঝিসনি। সময় থাকতে যদি মূল্য দিতি তাহলে আজ এমন দিন দেখতে হতো না। তুই ঠিক বলেছিস, আমি প্রতিশোধের নেশায় অমানুষ হয়ে গেছিলাম। আমি এটাও ভুলে গেছিলাম যে
আমি একটা মেয়ের সম্মান নিয়ে খেলা করেছি, তাই আজ হয়তো আল্লাহ আমার সন্তানকে আমার থেকে দূর করে দিল, তাই না মিহির? শান্ত হ জিহান, এভাবে বলছিস? আমরা খুঁজবো ম্যাম কোথায় গেছে। মিহির, তুই জানিস তুবা কোথায় গেছে? না রে, আমি জানি না। চল এখন বাড়ি যাব। মিহির জিয়ানকে নিয়ে বাড়ি ফিরল। জিয়ানের এমন ভঙ্গুর অবস্থা দেখে ওর মা বিচলিত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে জিয়ান বাবা, তোকে এমন বিধ্বস্ত লাগছে কেন? এই মিহির, কি হয়েছে বল না বাবা, জিয়ান এমন করছে কেন? মিহির কিছু বলতে যাবে তার আগে জিয়ান মায়ের পা জড়িয়ে ধরে কেঁদে উঠল। কি হয়েছে আমার একটু বল না, মায়ের চিন্তা হচ্ছে তো। জিয়ান বাবা বল না। জিয়ান মায়ের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি পাপ করেছি মা, আমি প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি একটা মেয়ের সম্মান নিয়ে চিনিমিনি খেলেছি, কিন্তু বিশ্বাস করো মা, আমি ওকে শুধু শাস্তি দিতে চেয়েছি, আর কিছু না। আমি ওকে ভালোবাসি মা, যা ওকে কোনোদিনও বলাই হয়নি। কি বলছিস বাবা? তুবা মা, আমি তুবার কথা বলছি। কে তুবা? এটা সেই মেয়েটা? হ্যাঁ মা। আমাকে সব খুলে বল বাবা। তারপর জিয়ান শুরু থেকে সব কিছু খুলে বলল। জিয়ানের মা রেগে গেলেন ছেলের এমন নিকৃষ্ট কাজের জন্য, কিন্তু এখন ছেলের অবস্থা দেখে কিছু বলতে পারছে না। এরই মাঝে জিয়ান বলে উঠল, মা, তুবা প্রেগনেন্ট। কি বলছিস? মা, তুবা আমার উপর রাগ করে ও আমার বাচ্চাকে নিয়ে কোথায় হারিয়ে গেল মা? জিয়ানের মা অবাক হয়ে বলল, কোথায় গেছে? চলে গেছে মা, এই শহর ছেড়ে চলে গেছে। জিয়ানের মা এবার জিয়ানের এমন ভঙ্গুর অবস্থার কারণ ধরতে পারল। সে বলল, বাবা এত ভেঙে পড়িস না, তোমাকে ঠিক খুঁজে পাওয়া যাবে দেখিস। এত ভালোবাসিস তাহলে এমনটা না করলেও পারতিস। মেয়েটা কতটা কষ্ট পেয়ে চলে গেছে ভাব একটাবার। আর বিয়ে ছাড়া একটা মেয়ে প্রেগনেন্ট হলে এই দুনিয়া তার জীবন দুর্বিষহ করে দেয়। মিহির আর জিয়ানের মা জিয়ানকে ধরে রুমে নিয়ে গিয়ে শুয়ে দিল। জিয়ানের মাথায় হাত বুলিয়ে ওর মা ঘুম পাড়িয়ে দিল। কিছুক্ষণ পর ড্রয়িং রুমে এসে মিহিরের সাথে বসে কথা বললেন। তারপর মিহির বাসায় চলে গেল। বাসায় গিয়ে মিহির তুবাকে কল করলো। হ্যালো আপু, তুমি ঠিক আছো? হ্যাঁ ভাই, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না, আমি পৌঁছে কল দিব তোমায়। তুবা কথা শেষ করে কল রেখে দিল। তুবা ভাবতে লাগলো জিয়ান আর তার সুন্দর কিছু মুহূর্তের কথা। আমাকে কখনো ছেড়ে যাবে না তো? দূর পাগলি, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? একমাত্র মৃত্যুই পারবে তোমাকে ছেড়ে যাবার একমাত্র কারণ, তাছাড়া সম্ভব না। সাথে সাথে তুবা জিয়ানের মুখে আঙ্গুল দিয়ে কথা বন্ধ করে দিয়ে বলল, এসব কথা বলিও না প্লিজ, তোমার কিছু হলে আমার কি হবে? অতীতের মিষ্টি মধুর কথা মনে করে এক চিলতে হাসি ঠোঁটের কোণে ভেসে উঠল। পর মুহূর্তে চোখ জলে ভরে উঠল। সকাল 6টা। তুবা চট্টগ্রাম বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কারোর অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ পর একটা মেয়ে এসে তুবাকে জড়িয়ে ধরলো আর বলল, জানো কতদিন পর তোকে দেখছি, তুই জানিস কত মিস করেছি তোকে। তিথি, এটা পাবলিক প্লেস, এভাবে বাচ্চাদের মতো করছিস কেন? ধুর, ভাড় মে যায় পাবলিক, চল বাড়ি চল। তিথি আর তুবা তিথির বাসায় চলে আসলো। এসে তিথির মা তুবাকে জড়িয়ে নিলেন পরম যত্নে, কারণ তিনি ছোট থেকে তুবা আর তিথি দুজনকেই এক চোখে দেখেছেন, ভালোবেসেছেন, লালন পালন করেছেন। তিথি ওনার নিজের মেয়ে আর তুবা ওনার বেস্ট ফ্রেন্ডের মেয়ে। তুবার যখন 8 বছর, তখন তুবার মা বাবা এক দুর্ঘটনায় তুবাকে একা করে না ফেরার দেশে চলে যান। তিথির দায়িত্ব কেউ নিতে চায়নি, তাই তিথির মা তার বান্ধবীর শেষ চিহ্নকে নিজের মেয়ের মতোই মানুষ করেছে। কি রে মা, কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? মুখ কেমন শুকনো লাগছে, কি হয়েছে মা? কি যে বলো না মা, এতটা রাস্তা জার্নি করে এসেছে তাই এমন দেখাচ্ছে বুঝলে। এই তুবা, চল রুমে গিয়ে আগে ফ্রেশ হবি, তারপরে কিছু খেয়ে রেস্ট নিবি। হ্যাঁ ঠিক বলেছিস, তুবা জামা গিয়ে ফ্রেশ হ, আমি নাস্তা রেডি করছি। আচ্ছা মামুনি, চলো তিথি। তুবার তিথি রুমে চলে গেল। তুবা গিয়ে ব্যাগ থেকে একটা মেরুন 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে নাস্তা করতে চলে গেল নাস্তার টেবিলে বসে। তুবা মা, হঠাৎ কি হলো যে তুই চলে এলি? তুই সত্যি ঠিক আছিস তো? আমার কেমন জানি মনে হচ্ছে আমার মেয়েটার কিছু হয়েছে। আমি এত আসতে বলি, তুই শুধু অজুহাত দিয়ে মানা করে দিতি, আর এখন হঠাৎ। আমি ঠিক আছি মামুনি, আমার কিচ্ছু হয়নি।
চলো, দেখো ফিট অ্যান্ড ফাইন। আমাকে নিয়ে এত চিন্তা করো না তো। তখন তিথি বলে উঠল, তোমরা দুজন মনে হয় ভুলেই গেছো আমি একটা ছোট্ট বাচ্চা বসে আছি। আমাকে তো তোমরা ভুলেই গেছো। হয়েছে আমার ড্রামা কুইন, আমার মেয়েটা আসতে না আসতেই হিংসা শুরু করে দিলি। মা, আমি হিংসুটে বললে? তখনই তুবা বলল, আরে তুই হিংসুটে কেন হবি? তুই আমার গুলুমুলু শাকচুন্নি। তুবা, তোকে তো দাঁড়া, তোর হচ্ছে। বলে চেয়ার থেকে উঠে তুবাকে ধরতে নিলেই তুবা চেয়ার থেকে উঠে এক দৌড়ে তিথির ওর পিছু পিছু ছুটছে। আর সেই দিকে মামুনি তাকে হেসে বলে উঠল, দুটাই পাগলি, কতদিন পর আবার আমার বাড়িটা ভরা লাগছে। আল্লাহ, তুমি এদের দুজনকে এভাবেই হাসি খুশি রেখো, কারোর নজর যেন না লাগে। এইদিকে জিয়ান পাগলের মতো তুবাকে খুঁজে যাচ্ছে, সব জায়গাতেই হতাশ হচ্ছে। সে শুধু একটাই চিন্তা করছে, তুবা ঠিক আছে তো, আর তার বাচ্চা? তার একটা ভুলের মাসুল হিসেবে সে তার বাচ্চা আর প্রিয় মানুষকে হারালো। হ্যাঁ, প্রিয় মানুষ। কেন বলছি জানেন? জিয়ান তুবাকে কখনো ঘৃণা করেনি, শুধু তুবার উপর রাগ থেকে এমনটা করেছে। তাছাড়া জিয়ান কলেজের প্রথম দিন থেকে তুবাকে পছন্দ করত, যদিও তখন জিয়ান জানতো না যে তুবা ওদের ইংরেজি লেকচারার হবে। তারপর থেকেই তুবাকে দূর থেকে দেখতো আর হৃদয়ের এক কোণে তার অনুভূতিগুলোকে নানা রঙিন প্রজাপতি স্বপ্নে ডানা মেলত অতীত। একদিন ক্লাসে তুবা ক্লাস নিচ্ছিল, আর তখন জিয়ান তাকে দেখতে ব্যস্ত ছিল। সে সময় তুবা জিয়ানকে দাঁড়াতে বলল, জিয়ান, স্ট্যান্ড আপ। জিয়ানের কোনো হুঁশ নাই, সে তো ম্যামকে দেখতে ব্যস্ত। তুবা আবার ডাকলো জিয়ানকে, এতটাই জোরে ডাকলো যে জিয়ান ভয়ে হুড়মুড়িয়ে উঠে দাঁড়ালো। জি ম্যাম, কিছু বলছেন? আমি তোমাকে কতবার ডেকেছি, তুমি তো সাড়া দিচ্ছ না। আমার ক্লাসে অন্যমনস্ক হয়ে থাকা যাবে না। যাও, বেরিয়ে যাও। সরি ম্যাম, আসলে ম্যাম। আসলে নকলে কিছু বুঝি না। আগে তুমি আমার ক্লাস থেকে বেরিয়ে যাবে। তুবার রাগ দেখে ক্লাস থেকে বের হয়ে গেল। গন্তব্য শিমুল গাছের নিচে গিয়ে বসে তুবার কথা ভাবছিল আর মুচকি হাসছিল। এই যে রাগী কন্যা, জানো কি তোমার ওই রাগী চোখে হারিয়ে কেউ গভীর সাগরে তলিয়ে দিচ্ছে? জানো কি সেই কথা? রাখো কি সেই খবর? বলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো ক্লাসরুমের দিকে। এভাবেই চলছিল। একদিন তুবাকে সে মনে কথা জানানোর সিদ্ধান্ত নিল, কিন্তু কিভাবে জানাবে? তারপর সে ভাবলো প্রপোজ করবে, পরে ভাবলো যদি রিজেক্ট করে দেয়। তারপর ভেবেচিন্তে বের করলো সে চিঠি লিখে তার মনের ভাব প্রকাশ করবে। চিঠি। প্রিয় হৃদয়হরণী সুনয়না, তুমি হয়তো ভাববে হৃদয়হরণী সুনয়না কেন বলছি। তাহলে শোনো, যেদিন তোমায় প্রথম দেখেছি সেই দিন তোমার ওই হরিণী সুনয়না চোখে চোখ পড়তেই আমার এই হৃদয় ওই সুনয়নার সাথে বাধা পড়ে গেছে। এখন কি করব বলো তো? তোমায় চোখের সেই চাহনিতে হারিয়ে গিয়ে নিজেকে তোমার নামে করে দিয়েছি। এখন বলো না, দেবে কি তোমার ওই হৃদয়ের একমাত্র দাবিদার হবার সুযোগ? বলো না, কবে তোমার হৃদয়ের মাঝে একটু জায়গা পাবো? দেবে কি একটু আমায় জায়গা সুনয়না? ইতি, তোমার গোপনে ভালোবাসা আমি। চিঠি পড়ে তুবা তো অবাক, তার মতো এমন রাগী মেয়েকে কে এভাবে প্রপোজ করলো। আসলে তুবার কেবিনে দরজার নিচ দিয়ে চিঠিটা কে যেন রেখে গেছে, আবার নামটাও দেয়নি, তাই তো তুবা বুঝতে পারলো না। তুবা চিঠিটা মুড়িয়ে ডাস্টবিনে ফেলে দিল আর পিয়ন চাচাকে ডাকতে লাগলো। রহিম চাচা, রহিম চাচা। জি মা জননী, ডাকছিলে? চাচা, আমার কেবিনের আশেপাশে কাউকে আসতে দেখেছেন? রহিম চাচা ভেবে বলল, না তো মা জননী, কেউ আসেনি তো। কিছু কি হয়েছে মা? না চাচা, তেমন কিছু না। আচ্ছা, যান আপনি। তুবা কেবিনে বসে ভাবছে যে কে হতে পারে। এভাবেই কেটে গেল 1 মাস। ঠিক প্রতি সপ্তাহে একটা করে চিঠি তুবা পেত। আস্তে আস্তে তুবাও সেই চিঠির দাদাকে নিয়ে ভাবতে লাগলো। এরপরই তো ঘটে গেল সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা, যার জন্য তাদের সম্পর্ক আজ এতটা জটিল হয়ে গেছে। এখন সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে জিয়ান কেন তুবাকে ভালোবাসার কথা বলেছিল। বর্তমান তুবা আর তিথি রাতে শুয়ে আছে। এমন সময় তিথি বলে উঠল, তুবা, তুই কিন্তু এখনো বললি না ঢাকাতে এমন কি হয়েছে যে তুই এইভাবে চট্টগ্রামে চলে এলি? মাকে পাগল বুঝ দিয়েছিস ঠিকই, আমাকে কিন্তু সত্যিটা বলতে হবে। তুবা কিছুক্ষণ চুপ করে থেকে সবকিছু খুলে বলল। কলেজে ঘটে যাওয়া সকল ঘটনা থেকে শুরু করে
জিয়ানের সাথে সম্পর্কে জড়ানো এবং তার উপর প্রতিশোধ নেওয়া এবং তার প্রেগনেন্ট হওয়া ও তাকে সবার সামনে প্রত্যাখ্যান করা আর তার থেকে এই দূরে চলে আসা সবটা শুনে তিথি বলল, তুবা, তোর এই বদমেজাজি স্বভাবের জন্য এসব হয়েছে। তোকে কত করে বলেছি মাথা ঠান্ডা রাখ, কিন্তু তুই কে শোনে কার কথা। যাকগে, এখন পয়েন্টে আসি। দেখ, প্রথমে তুই যেটা করেছিস না জেনে না বুঝে রাগের মাথায়, সেটা তোর অনেক বড় অন্যায় ছিল। আর যখন তুই ভুলে নিজের ভুল বুঝে তার কাছে মাপ চেয়েছিস, সব ঠিক করতে চেয়েছিলি, তখন জিয়ান যা করেছে সেটা ঠিক ছিল না। কিন্তু তোর বাচ্চার কথাটা জিয়ানকে জানানো উচিত ছিল। বাচ্চার কথা জানলে ও অস্বীকার করত। তোর এমনটা মনে হবার কারণ? কারণ জিয়ান ধারাকে ভালোবাসে আর তাকে খুব তাড়াতাড়ি বিয়েও করতে চাচ্ছে। সেখানে এই বাচ্চাকে সে মেনে নিত? তুই বল। তুই কি শিওর যে ও অন্য কাউকে ভালোবাসে? হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি ও দেখেছি। আমার সাথে ওর বন্ধুত্বও ছিল মিহির। দেখ, যা হবার তা তো হয়েই গেছে। এখন বল, তুই কি করতে চাইছিস? এখন একটা জব খুঁজবো। জব? এক কাজ করতে পারিস, আমাদের হাই স্কুলে ট্রাই করতে পারিস। ওখানে শুনেছিলাম টিচার লাগবে, আর তুই তো ভার্সিটির টিচার ছিলি, হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে কাল গিয়ে একবার দেখব। অনেক রাত হয়েছে, এখন ঘুমা। ওকে জানু, তুইও ঘুমা। শুভরাত্রি। তুবা কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে বারান্দায় গেল। ঘুম আসছে না ওর, শুধু জিয়ানের ওই প্রত্যাখ্যানের কথা মনে পড়ছে। সবাই কেমন করে হাসছিল আর বাঁকা চোখে দেখছিল। একসময় তোবার দু চোখ পেয়ে নোনা জল গড়িয়ে এলো আর সে পেটে হাত দিয়ে আওড়াতে লাগলো। সোনা বাচ্চা, জলদি মাম্মার কাছে চলে আসো। মাম্মা তোমাকে খুব ভালোবাসে। মাম্মার যে তুমি ছাড়া আর কেউ নেই। সবাই তোমার মাম্মাকে ছেড়ে চলে যায়, তুমি কিন্তু মাম্মাকে ছেড়ে কোথাও যেও না, তাহলে মাম্মামের বেঁচে থাকাটাই বৃথা হয়ে যাবে। কারণ তুমি যে মাম্মামের বেঁচে থাকার এখন একমাত্র প্রেরণা। এই বলে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। ওইদিকে জিয়ানকে ওর মা কিছু অজানা সত্যি জানিয়েছে, যা জানার পর থেকে আরও বেশি করে নিজেকে অপরাধী ভাবছে। জিয়ান আজ সন্ধ্যায় জিয়ান যখন বাসে আসলো তখন জিয়ানের মা বলল, জিয়ান, তোমার কোনো খোঁজ পেলি বাবা? না মা, ও আমার উপর অভিমান করে অনেক দূরে চলে গেছে। মেয়েটা অনেক ভালো ছিল। তুমি কিভাবে জানলে? ও কিছুদিন আগে এসেছিল এখানে। কবে মা, আর কেন? ওই যে তোর আর ওর ভুল বুঝাবুঝির জন্য সবকিছু হয়েছে, আর এই বলেছিল যে আমরা যেন তাকে মাফ করে দিই। যা হয়েছে তা ওর কোনো দোষ নেই, আমাদের সব ভুল ধারণা ভাঙিয়ে দিল। তাই তো আমি তোকে মাফ করে দিয়েছি আর কাছে টেনে নিয়েছি। জিয়ান মায়ের কথা শুনে থ মেরে বসে রইল। কিছুক্ষণ পর বলল, মা, ও নীরবে যা যা বেঠিক করেছিল নীরবে সব ঠিক করে দিয়েছে, আর আমি না জেনে না বুঝে ওকে শুধু কষ্টই দিয়ে গেছি। বলেই কেঁদে দিল। মা জিয়ানকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছে। ওইদিকে তুবা আজ ইন্টারভিউ দিয়ে এসেছে সেই হাই স্কুলে। ওর মন বলছে চাকরিটা হয়ে যাবে। চাকরিটা হয়ে গেলে ওর চিন্তা থাকবে না। 3 দিন পর তুবার কাছে ফোন আসলো। তুবা ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে বলল, হ্যালো মিস তুবা বলছেন? জি, কে বলছেন? আমি দিগন্ত হাই স্কুল থেকে বলছি। জি স্যার, বলুন। আপনি 3 দিন আগে ইন্টারভিউ দিয়ে গিয়েছিলেন সে ব্যাপারে। আপনার চাকরিটা হয়ে গেছে। কাল এসে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে জয়েন করে জানাবেন, আর বাকি কথা এলেই হবে। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। মিস তুবা, আপনি চাকরিটা আপনার যোগ্যতা অনুযায়ী পেয়েছেন, এটা আপনি ডিজার্ভ করেন। আচ্ছা মিসু সুনভাই ভালো থাকবেন। তুবা ফোনটা কান থেকে নামিয়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলেন। তুবার চাকরি জয়েন করার আজ 6 মাস হতে চলো। তার উপর তুবার প্রেগনেন্সি এখন 8 মাস চলছে। এখন আর স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। পেটটা বেশ বড় হয়েছে, পাটা কেমন জানি ভার ভার লাগে ওর। সেইভাবেই স্কুল করে বাসায় ফিরে আসে তখনই। কি মা, তোকে আজ অনেক ক্লান্ত লাগছে, কি হয়েছে মা? কেমন জানি অস্থির লাগছে মা, পাটা কেমন ভার ভার লাগছে। তোকে কবে থেকে বলছি তুই ছুটি দিয়ে নে, তুই তো আমার কথাই শুনিস না।
মামুনি, আমি ভেবেছিলাম ডেলিভারির আগ পর্যন্ত স্কুলে যেতে পারলে যাব, যাতে পরে একটু বেবির সাথে সময়টা বেশি কাটাতে পারি। এখন মনে হচ্ছে তা আর হবে না। হ্যাঁ মা, তুই কালকে গিয়ে ছুটির আবেদন করে দিবে। আমি আর তোকে নিয়ে রিস্ক নিতে চাইছি না। আচ্ছা বাবা, আর টেনশন করতে হবে না, আমি কালকেই ছুটির কথা বলবো। আচ্ছা যা, এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খেতে আয়। আমি খাবার রেডি করছি, খেয়ে রেস্ট নিবি। বেশিক্ষণ না খেয়ে থাকা যাবে না। আর এই নিঝুম রাতের এই বিশাল আকাশ আর এক বুক একাকিত্ব, সবকিছুর মাঝে তুবা বারান্দায় বসে আছে আর কষ্ট বিলাস করছে। এটা তুবার নিত্যদিনের কাজ। সারাটা দিন কাজে ব্যস্ত থাকলেও এই নিশ্চুপ রাত তার কাটে না। তখন সে তার অতীতে ডুবে থাকে আর পেটে হাত রেখে তার বেবিকে তার বাবার কথা গল্প করে শোনায়। জানিস পুচকু, আজ কেন জানিস তোর বাবার কথা খুব মনে পড়ছে। আমাদের কথা কি তোর বাবার কখনো মনে পড়ে? মনে পড়বে কি করে? তোর কথা তো তোর বাবা জানেই না। আচ্ছা পুচকু, তুই কবে আসবি বলতো? মাম্মা যে আর ওয়েট করতে পারছে না। কবে তোকে ছুতে পারবো বলতো? তোর ছোট ছোট হাত পা নাড়াতে দেখবো। কবে তুই মামা বলে ডাকবি? এভাবে কাটে তার প্রতিটি রাত। সকালবেলা তুবা নাস্তা করে বেরিয়ে গেল স্কুলের উদ্দেশ্যে। স্কুলে গিয়ে ছুটির আবেদন করলো। ছুটি পেয়েও গেল 3 মাসের। স্কুলে সবার থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরল তুবা। বাসে ঢুকতে দেখলো পাশের বাড়ির কিছু মহিলারা বসে আছে। তুবাকে দেখেই বলল, কি ব্যাপার আপা? আপনার বড় মেয়ের জামাই তো মাশাল্লাহ, কিন্তু আপনার ছোট মেয়ের জামাইকে তো দেখলাম না। তুবা কথাগুলো শুনে মাথা নিচু করে নিল। মামুনি তখন বলল, দেখুন আপা, আমার ছোট জামাই আর আমার মেয়ে সেপারেশনে থাকে, আপনারা তো জানেন। দেখেন আপা, মেয়ের জামাই যাই করুক, আপনার তো দায়িত্ব ছিল তাদের মধ্যে সব ঠিক করার চেষ্টা করা। এটুকু ভাবলেন না যে বাচ্চা মেয়েটার কি হবে? বাচ্চাটার তো বাবার পরিচয় দরকার। মহিলাটির কথা শুনে মামুনি আর কিছু বলতে পারল না। মহিলাটি আবার বলল, দেখুন আপা, এখনো সময় আছে। জামাইয়ের সাথে কথা বলে দেখেন, কারণ যখন বাচ্চাটা দুনিয়ায় আসবে তখন বাবার পরিচয় না পেলে সবাই তাকে নাজায়েজ বলবে, জারজ বলবে। নাজায়েজ কথাটা শুনে তুবা চেঁচিয়ে বলল, থামুন আপনারা, অনেক হয়েছে, অনেক বলেছেন। আমার বাচ্চাকে নিয়ে আপনাদের ভাবতে হবে না। আমার বাচ্চার বিষয় নিয়ে আমি আর আমার পরিবার ভাববো। আপনারা এখন আসতে পারেন। মহিলাগুলোর মধ্যে একজন বলে উঠল, দেখেছো দেখেছো, মেয়ের মুখের চাপা কত, সেই জন্যই তো স্বামীর সংসার করতে পায়নি। এমন মেয়ে নিয়ে কি সংসার হয়? অনেক হয়েছে, এবার আসুন আপা। মহিলারা সবাই একে অপরের সাথে কথা বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে গেল। তুবা মাটিতে বসে গেল, হাউমাউ করে কেঁদে উঠল। কেন কেন সবাই আমাকে কটু কথা বলে? কেন? আমি কি কোনোদিন স্বাভাবিক জীবন করতে পারবো না? বলো না মাম। চুপ করো না মা, সবার কথায় কি যায় আসে? মামুনি, সত্যি কি আমার বাচ্চাকে সবাই নাজায়েজ বলবে? ওর জন্মের ঠিক নেই। মা, এটা কিন্তু সত্যি। একজন বাচ্চার কিন্তু বাবার প্রয়োজনের দরকার আছে, কারণ বাবা মা দুজনেই বাচ্চার পাশে না থাকলে সেই বাচ্চার স্বাভাবিক জীবন পাওয়া খুব কঠিন হয়ে যায়। তাহলে আমার এখন কি করা উচিত মামুনি? তুবা, একবার হলেও জিয়ানকে তার বাচ্চার বিষয়ে জানানো উচিত, কারণ তারও অধিকার আছে তার বাচ্চার বিষয় জানার। আমি রুমে যাব মামুনি। তুবাকে জড়িয়ে ধরে আস্তে আস্তে রুমে শুয়ে দিয়ে গেল। গোটা বিকেল জুড়ে এই বিষয় নিয়ে ভাবলো। তারপর ফোন হাতে নিয়ে কোনো একটা নাম্বারে ডায়াল করলো ওপাশ থেকে। বোন, এতদিন পর এই ফাইয়ের কথা ভুলেই গেছেন? না ভাই, আমি ভুলিনি। তোমাদের যে চাইলেই ভুলতে পারবো না। আচ্ছা, আমায় চিনলে কিভাবে? আমার এই নম্বর তো তুমি জানো না। আপনাকে কেউ একজন ডাকছিল, তাই বুঝতে পেরেছি। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমি তোমার উপর রেগে আছি আপু। তুমি কথা দিয়েছিলে যে পৌঁছে আমাকে কল করে জানাবে, আমার সাথে যোগাযোগ করবে, কিন্তু তুমি কি করলে? শেষ উপায়ে ফোন নাম্বারটা অফ করে দিলে। আর এদিকে যে কি চলছে, তার চেয়ে আমি সরি বলছি, কারণ আমি ভেবেছিলাম জিয়ান যেন আমার কোনো খোঁজ না পায়। আর তুমি বললে ওইদিকে কি চলছে, নিশ্চয়ই জিয়ানের বিয়ে হয়ে গেছে। না বোন, সেই দিনের দেখা আর শোনা আর বোঝার মধ্যে আমাদের অনুপক ভুল ছিল। মানে পুরোটাই মিসিং আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল।
তারপর ওই দিনের সব ঘটনা তুবাকে খুলে বলল। সে সবটা শুনে ছোট্ট করে বলল, ও জানো আপু, আজ 6টা মাস জিহান তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। ও পুরাই উন্মাদ হয়ে গেছে। কেন কেন আমায় খুঁজে বেড়াচ্ছ? ও তো চেয়েছিল আমি যেন ওর সামনে না যাই, তাই তো চিরতরে ওর জীবন থেকে অনেক দূরে সরে এসেছি। আপু তুমি কোথায় আছো বলো না যে আপু তুমি কোথায় আছো বলো না, আমাকে বলো না প্লিজ আপু। এই ভাইকে বললে না যে? আচ্ছা, আমি ঠিকানা তোমাকে ইনবক্সে পাঠিয়ে দেব। ভালো থেকো, আর পরে কথা হবে। আর হ্যাঁ, প্লিজ জিয়ানকে যেন কিছু জানাবেন না। আচ্ছা ঠিক আছে, আমি জিহানকে কিছু জানাবো না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো আপু ভাই। বলে মিহির পেছনে ঘুরতে দেখতে পেল জিয়ান দাঁড়িয়ে আছে। মিহির জিয়ানকে দেখে কিছু বলতে যাবে, তার আগে জিয়ান গম্ভীরভাবে জিজ্ঞেস করলো, ফোনের ওপাশে কে ছিল মিহির? আসলে আমার বোন ফোন করেছিল, তাই কথা বলছিলাম। তোর কোন বোন আমাকে কিছু বলার জন্য কেন বারণ করতে যাবে? সত্যিটা কি সেটা বল মিহির। আমি যেটা আন্দাজ করছি সেটাই কি সত্যি? মিহির কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হ্যাঁ তুই যা ভাবছিস তাই সঠিক, ওটা তুবা ম্যামের কলে ছিল। জিয়ান নিস্তব্ধ হয়ে গেল। তুবার নামটা শুনলো কতগুলো দিন পর, না কতগুলো মাস পর। সে মিহিরকে বলল, তোর সাথে কি তোবার যোগাযোগ ছিল? সত্যি করে বল। সত্যি বলছি মিহির, আমরা তুবা ম্যামের সাথে এই 6 মাসে আজ প্রথম কথা হলো। মিহিরের কথায় জিয়ান তাচ্ছিল হেসে বলে, তুই সব জানতি মিহির, সবটাই। এতে আমি মোটেও অবাক হইনি। অবাক হয়েছি এটা ভেবে যে তুই তোর বন্ধুর এই অবস্থা দেখেও চুপ করে থাকলি কিভাবে। আমার উপর কি তোর একটু দয়া হলো না? সত্যি বলছি মিহির, আমার তুবা ম্যামের সাথে এই 6 মাসে আজ প্রথম কথা হলো। বিশ্বাস কর আমি কিছুই জানতাম না, শুধু এটা ছাড়া যে ম্যাম চট্টগ্রাম চলে যাচ্ছে। তারপর আর কোনো যোগাযোগ ছিল না। আজ হঠাৎ করে কেন কল দিল তাও জানি না। আর আমাকে ম্যাম কসম দিয়েছিল, বলেছিল আমি যদি তোকে তার কথা বলি তাহলে নিজেকে শেষ করে দিবে। তাই আমিও চাইলেও তোর ওই অবস্থা দেখে তো কিছুই বলতে পারিনি। মিহির আজ প্লিজ আর কিছু লুকাস না প্লিজ, আমি আর নিতে পারছি না। মিহির এবার আর চুপ না থেকে তুবা যে ঠিকানা দিয়েছিল সেটা মিহিরকে দিয়ে দিল। মিহিরকে জিয়ান জড়িয়ে ধরে বলল, দোয়া করিস দোস্ত, আমি যেন তোর বোনের মন জয় করে ফিরতে পারি। ইনশাল্লাহ ও বাচ্চা নিয়েই ফিরবি। আর হ্যাঁ, আমার বোনকে যদি আর তোর জন্য কাঁদতে হয় তাহলে তোর খবর আছে। জিয়ান হেসে বলল, একটাবার শুধু পাই আর হারাতে দেব না। জিয়ান সন্ধ্যার বাসে রওনা হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে। সারা রাত জিয়ান শুধু একটা কথাই ভেবে গেছে, তুবাকে এই ঠিকানায় পাবে তো? আর পেল? তুবা তাকে দেখে কি বলবে? তাকে মেনে নিবে তো? সে আর কিছু ভাবতে পারছে না, বড় অধৈর্য হয়ে পড়েছে। কারণ কখন সকাল হবে সেই অপেক্ষা তার কাছে মনে হচ্ছে আজকের রাতটা অনেক দীর্ঘ। বারবার ঘড়ি দেখছে। এমন করতে করতে একসময় জিয়ান ঘুমিয়ে যায়। সকালে হেল্পার ডাকে চোখ মেলে তাকালো, চারপাশে তাকিয়ে দেখে কিছু একটা ভেবে চমকে উঠল আর বলল, সকাল হয়ে গেছে চাচা। হ মামা, হের লাইগায় ডাকতেছিলাম। ধন্যবাদ মামা। কই যাইবেন মামা? জিয়ান ওর ফোন ওপেন করলো, ঠিকানাটা দেখালো। হেল্পার দেখে বলল, আরে মামা, এত কাছে, 30 মিনিটের পথ গেলেই পায়া যাইবে। সামনে আগই যান, সেখান থেকে সিএনজি লইয়া যান, নিয়ে যাইব। ভালো থাকবেন, আসি তাহলে। হেল্পার দেখানো জায়গায় গিয়ে সিএনজি স্ট্যান্ড থেকে একটা সিএনজি নিয়ে রওনা হলো তার গন্তব্যে। দীর্ঘ 30 মিনিট জার্নি করে পৌঁছালো একটা বাড়ির সামনে। বাড়ির দিকে বাড়িটির দিকে যত এগিয়ে যাচ্ছে তত বুকের ভেতর তোলপাড় হয়ে যাচ্ছে। বাড়িটির মেন ফটকে এসে কলিং বেল চাপলো। কিছুক্ষণ পর কেউ একজন এসে দরজা খুলে দিল আর বলল, কাকে চাই? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। জিয়ান ইতিউতি করে বলল, জি, এটা কি তুবার বাসা? মানে তুবা কি এখানেই থাকে? হ্যাঁ থাকবে, তবে তুমি কে? আর তুবাকেই বা কিভাবে চিনো? জিয়ান আমতা আমতা করতে লাগলো। মামনি কিছুক্ষণ ভেবে বলল, জিয়ান, তুমি জিয়ান? জিয়ান মাথা নাড়িয়ে সাই জানালো। ভেতর থেকে তুবা হাঁক ছেড়ে আসতে আসতে বলল, কে এসেছে মামুনি? বাকি কথা আর পুরো করতে পারলো না সামনে থাকা ব্যক্তিটাকে দেখে।
হ্যাঁ। তুবা জিয়ানকে দেখে দু কদম পিছিয়ে গিয়ে পাথরের মতো ঠায় দাঁড়িয়ে পড়ল। জিয়ান তুবাকে দেখে আর নিজেকে সামলাতে পারল না, চারপাশের সব কিছু ভুলে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। তুমি আমাকে এভাবে শাস্তি দিলে তুবা, তুমি জানো এমন কোনো জায়গা নেই যে তোমায় খুঁজিনি। আমি ভুল করেছি, আমায় মাফ করে দাও। তুবা কিছুক্ষণ পর ওর স্তম্ভিত ফিরে পেল আর জিয়ানকে এক ঝটকায় নিজের কাছ থেকে সরিয়ে দিল আর শক্ত কণ্ঠে বলল, আপনি এখানে কেন এসেছেন? আমাকে পুরো কলেজের সামনে অপমান করে নিচু করে তোমার শান্তি হয়নি? তুবা, আমি ভুল করেছি। আমি আমার করা ভুলগুলোও বুঝতে পেরেছি। আমি প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গেছিলাম। আমাকে মাফ করে দাও। আমাকে আর তোমাদের থেকে দূর করে দিও না প্লিজ। মাফ? কোন কোন ভুলের জন্য মাফ চাইছো তুমি বলো? আমার যে অপমান করেছো তার? আচ্ছা যাও, মাফ করে দিলাম, কিন্তু আমার প্রতারণা করার কিভাবে মাফ করব? না আমার বাচ্চার জন্ম নিয়ে যে প্রশ্ন মানুষের কটু কথার, কিসের কিসের মাফ চাও বলো? আমার বাচ্চার কথা তুমি আমাকে একটাবার জানাতে পারতে, তাহলে আজ আর এমন কিছু আমি হতে দিতাম না। আমি তোমাকে যেমন ভালোবাসি আমার বাচ্চাকেও ভালোবাসি। সাবধানে কথা বলবে জিয়ান, এই বাচ্চা তোমার নয়, ও শুধু আমার, আমার একার। আমি ছাড়া ওর কেউ নেই। এমনভাবে বলো না তো, ও তো আমার সন্তান। ওদের কথার মাঝে মামুনি বলে উঠল, চুপ করো দুজনেই। কি হচ্ছেটা কি? এখন এভাবে ঝগড়া করে কোনো লাভ নাই। আমি যা বলছি তাই করবে, শুনছো? দুজন এখন চুপ করে বসো। মামুনি ধমকে কাজ দিল। দুজনে চুপচাপ গিয়ে সোফায় বসলো। তারপর মামুনি কিছুক্ষণ পর থেকে বলল, তুবা, আমি এখন যা বলবো মাথা ঠান্ডা করে শুনবে। মনে রেখো, তোমার এই রাগ তোমার স্বাভাবিক জীবনকে নষ্ট করে দিচ্ছে। কিন্তু মামুনি আমি... তুবাকে আর কিছু বলতে না দিয়ে বলল, আমি চুপ থাকতে বলছি তুবা। এখন আমি কিছু কথা বলবো, দুজনেই মন দিয়ে শুনবে। দুজন মাথা নাড়ায়, বোঝায় যে ঠিক আছে। শোনো তুবা, তুমি যে জিয়ানকে ফিরিয়ে দিচ্ছ, তুমি কি একবারও ভেবেছো তোমার বাচ্চার কথা? তোমার কি অধিকার আছে তার সুস্থ স্বাভাবিক জীবন নষ্ট করে দেবার? কেন সে তার বাবা মায়ের আদর ভালোবাসায় বেড়ে উঠতে পারবে না বলো? জবাব দাও। তুমি কি চাও যে কাল যে কটু কথাগুলো মানুষ তোমায় শোনালো, সেই একই কথা তোমার বাচ্চার সামনে মানুষ ওই কথাগুলো বলুক? বলো। না, আমি তা চাই না মামুনি। তাহলে একটু ভেবে দেখো, জিয়ানকে একটাবার অন্তত সুযোগ দেওয়া উচিত মা, তোমার জন্য। না হলে তোমার পেটে বেড়ে ওঠা তোমার বাচ্চার জন্য ভেবে দেখো। আর জিয়ান, তোমাকেও বলি, তুমি যে অমন আর করবে না তার কি গ্যারান্টি? প্রশ্নই আসে না। আমি আজ 6 মাস যাবৎ দিনরাত এক করে খুঁজে যাচ্ছি, ওকে ছেড়ে দেবার জন্য নয়। আমি ওকে খুব ভালোবাসি। ঠিক আছে, চলো ফ্রেশ হয়ে এসে কিছু খেয়ে নিয়ে বিশ্রাম নেবে। বলে জিয়ানকে সাথে নিয়ে গেস্ট রুমে নিয়ে গেল। তখন জিয়ানকে বলল, আন্টি, আমার হয়ে তোমাকে বোঝানোর জন্য ধন্যবাদ। তুমি ভুল ভাবছো। আমি আমার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে বুঝিয়েছি। আর হ্যাঁ, তোমাকে আমার খারাপ মনে হয়নি। ধন্যবাদ আন্টি। ফ্রেশ হয়ে এসো। আর হ্যাঁ, আজ থেকেই আমার মেয়ের রাগ ভাঙাতে শুরু করো। ডিনার টেবিলে তুবা আসেনি, তাই মামুনি তুবার খাবার রুমে নিয়ে যেতে নিচ্ছিল। জিয়ান বলল, আন্টি, আমি কি খাবারটা নিয়ে যেতে পারি? হ্যাঁ, অবশ্যই। জিয়ান খাবার নিয়ে এলো। তুবার রুমে খাবারটা টেবিলে রাখতে তুবার চোখের উপরে হাত রেখে বলল, মামুনি আমি বললাম যে এখন কিছু খাবো না, তারপরও কেন নিয়ে এলে? আপনার খেতে হবে না, আমার বাচ্চা খেলেই হবে। তুবার বেখেয়ালি এতক্ষণ থাকলো, এখন চোখের সামনে জিয়ানকে দেখে পর সাথে সাথে বলল, তুমি এখানে কেন এসেছো? আসতেই হলো। তোমার না হয় খিদে নেই, কিন্তু আমার বাচ্চার ঠিকই ক্ষুধা লেগেছে, তাই আমার বাচ্চাকে খাওয়াতে আসলাম। দেখি, নাও, হা করো। তুমি ভাবলে কি করে আমি তোমার হাতে খাবো? তুমি আর বলা হলো না। জ্যান এরই মাঝে তুবার মুখে খাবার পুড়ে দিয়েছে। তুবার কি করবে না পেরে খাবারটা চিবুতে শুরু করলো। ওভাবেই খাবারগুলো শেষ করলো। জ্যান হাত ধুয়ে এসে তুবার পাশে বসলো। তুবা, আমাকে কি একবার ক্ষমা করা যায় না? আমি কথা দিচ্ছি আর কোনো দিন তোমাদের অবহেলা করব না। তুবা, আমি কি তোমার পেটে হাত বোলাতে পারি? প্লিজ প্লিজ,
আমি একটু আমার বাচ্চার অস্তিত্ব অনুভব করতে চাই। তুবা কিছু বলল না, অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। জিয়ান আর জবাবের আশা করলো না। তৎক্ষণাৎ তুবার পেটে হাত রাখলো, তারপরে কান পেতে বেবির অবস্থান বোঝার চেষ্টা করলো। হঠাৎ পেতে কিছু নড়াচড়া করে উঠল। তুবা আহ বলে উঠল। জুনিয়র মাকে কষ্ট দেওয়া যাবে না। বাবা না হয় পচা, কিন্তু তুমি তো গুড বয়। তুমি কেন মাকে কষ্ট দেবে বলো? তুবা জিয়ানের পাগলামো দেখছে আর মনের অজান্তে মুচকি হেসে উঠল। জিয়ানের সাথে কথা বলছে না, কিন্তু ওর কিছু বলছেও না, কারণ মামুনির কথাগুলো ভেবেছে সে। মামুনি ঠিকই বলেছে, তারপরও সে ওকে বুঝতে দেবে না। অনেক রাত হয়েছে, এখন আসতে পারেন, আমি ঘুমাবো। আমি তোমার কাছে একটু থাকি প্লিজ। কোন অধিকারে থাকবেন? অধিকার না নিয়ে এমন আবদার করবেন না। অধিকার নেই বলছো? আছে বলছি, এখন যেতে পারো। জিয়ান তুবার কপালে টুক করে ঠোঁট ছুঁয়ে বেরিয়ে গেল রুম থেকে। আর তুবা তথ্য, কারণ ও ভাবছে কি হলো এটা ভেবে মুচকি হেসে দিল। এইদিকে জিয়ান তুবার রুম থেকে বেরিয়ে মামুনির রুমে টোকা দিল। আন্টি ভেতরে আছেন? হ্যাঁ, ভেতরে এসো, কিছু লাগবে? জিয়ান আমতা আমতা করতে লাগলো, তাই দেখে মামুনি বলল, দ্বিধাহীন বলো কি লাগবে বা কিছু হয়েছে? আসলে আন্টি আমি কালকেই তুবাকে বিয়ে করতে চাই। আপনি যদি ব্যবস্থা করে দিতেন, আমি আর ওদের হারাতে চাই না। প্লিজ আন্টি। ঠিক আছে, আমি কালকেই সব ব্যবস্থা করছি, চিন্তা করো না, আমি আসি। আন্টি তুবা কি রাজি হবে? হবে, আমি আসি না, তুমি চিন্তা করো না, এখন ঘুমাতে যাও। ঠিক আছে আন্টি। রুমে গিয়ে জিয়ানের ঘুম আসছে না, শুধু তার তুবার কাছে ছুটে যেতে ইচ্ছে করছে। ওকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে একটু কষ্ট কমাতে ইচ্ছে করছে, কিন্তু তার কি আর উপায় আছে? ওকে দেখলেই তো রেগে যায়। এভাবে ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। সকালবেলা তুবা ডাইনিংয়ে এসে দেখলো তার মামুনি খুব তোড়জোড় করে কাজ করছে। মনে হচ্ছে বাড়িতে কেউ আসবে বা কোনো অনুষ্ঠান। কই, তাকে তো কিছুই বলেনি। মামুনিকে তুবা জিজ্ঞেস করেছে, কিছুই বলেনি। তুবা রেখে তার রুমে চলে গেল। বেলা যখন 11টা, তখন জিয়ান ওর মা আর বোনকে নিয়ে তুবাদের বাসায় এলো। কাল মামুনির সাথে কথা বলে তার মা আর বোনকে আসতে বলে দিয়েছিল। মিহির ওদের বাসে উঠিয়ে দিয়েছে, আর এখন জিয়ান গিয়ে নিয়ে আসলো। তার জীবনের এত বড় দিন তার মাকে দূরে কিভাবে রাখে, তাই এই ব্যবস্থা। আরে আপা, চলে এসেছেন, আসুন আসুন, বসুন। বসি আগে। বলুন, আমার বৌমা কোথায়? ও রুমেই আছে, আমি ডেকে দিচ্ছি। তুবা, এই তুবা, কই এদিকে আয় তো মা, দেখ কে এসেছে। তুবা মামুনির ডাক শুনে বেরিয়ে এসে জিয়ানের মা আর বোনকে দেখে তো অবাক হয়েছে। অবাকতার মাঝে জিয়ানের মা তুবাকে ডেকে নিজের পাশে বসলেন আর বলেন, কেমন আছিস মা? আর আমার নাতি কেমন আছে? জি আন্টি, ভালো আছি। আচ্ছা আপনারা? বলে মামুনির দিকে তাকালে মামুনি চোখে ইশারায় কিছু বলতে না করলেন। জিয়ানের মা কিছু বুঝতে পেরে বলেন, আমরা এখানে কেন সেটাই তো। তাহলে শোনো, আমরা এখানে আমার বৌমাকে নিয়ে যেতে এসেছি। তোমার কোনো আপত্তি আছে মা? তুবা মামুনির দিকে তাকালো, ও কি বলবে বুঝে উঠতে পারছে না। মামুনি ইশারায় সম্মতি দিতেই তুবা মাথা নিচু করে নিল। জিয়ানের মা কিছু না বলাকেই সম্মতি ধরে নিল। সে তুবার মামুনিকে বলল, আপা, তাহলে শুভ কাজে আর দেরি কিসের? জি আপা, আমি সব ব্যবস্থা করে রেখেছি। সন্ধ্যায় জিয়ান তুবার আকদ হয়ে গেল। ঘরোয়াভাবে রাতে জিয়ান তুবার ঘরে যায়। গিয়ে দেখে তুবা জানালার কাছে দাঁড়িয়ে আছে। জিয়ান গিয়ে তুবাকে পেছন থেকে জড়িয়ে ধরে তুবা বুঝতে পেরে ছাড়া পাওয়ার জন্য মোচাতে থাকলো, কিন্তু জিয়ানের বাঁধন থেকে ছাড়া পেল না। বিপরীতে ওর হাতের বাঁধন আরও শক্ত হলো। জানো, এই কটা মাস এই বুকটা অশান্ত ছিল, এখন একটু শান্ত করতে দাও। জিয়ান তুবাকে সামনে ঘুরিয়ে কপালে এক দীর্ঘ চুমু দিল, তারপর তুবার ঠোঁট জোড়া দখল করে নিল। মনে হচ্ছে কত যুগ পরে এই পনই সুধা পান করছে। তুবার গাল গড়িয়ে 2 ফোঁটা পানি পড়ল। জিয়ান তার সপ্তপনি মুছে দিল। জিয়ান তুবার ঠোঁট ছেড়ে দিয়ে বলল, মনে হচ্ছে তোমাকে গভীরভাবে ছুঁয়ে দিতে, কিন্তু উপায় নাই। তুবা, তুমি আমার ওপর আর রেগে নেই তো? জানো, আমি তোমার 3 বছর ধরে ভালোবেসে আসছি। তুবা অবাক, মানে? মনে আছে তোমার গোপন চিঠিদাতার কথা? হ্যাঁ। এই ওয়েট, কি বললে? তার কথা তুমি কিভাবে জানলে? সেই গোপন পাগল প্রেমিকার কেউ না, তোমার এই কিউট জামাইটাই। সত্যি? তুমি আমাকে আগে বলনি কেন? বলতে চেয়েছি, তার আগেই সব এলোমেলো করে দিলে। তবে যাই বলো, তোমার ফিগার মাইরি
সেই হট, উফ, এখনো কম যায় না। লুচ্চা কোথাকার লুচ্চামি করা আর গেল না। তোমারই তো। আমি তোমার সাথে ছাড়া আর কারোর সাথে করেছি এমন? বলো, করেছি? করলে মেরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেবো বলে দিলাম। সে রাতটা এমন খুনসুটি করেই কেটে গেল। পরের দিন সকালে হঠাৎ ঘুমের মাঝেই তুবা চিৎকার করে উঠল। জিয়ান হঠাৎ এমন চিৎকারে ভ্যাবাচাকা খেয়ে গেল। এদিকে দরজার করাঘাতের শব্দে সম্ভিত ফিরে পেল। জলদি গিয়ে দরজা খুলে দিল। মামুনি এসে তুবাকে জিজ্ঞেস করল, কি হয়েছে মা, এমন করছো কেন? মা খুব ব্যথা করছে পেটে, খুব ব্যথা করছে মামুনি। জিয়ান গাড়ি ডাকো, তোবার লেবার পেন্ট উঠেছে, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে, জলদি যাও। জিয়ান আর এক মুহূর্ত না দাঁড়িয়ে জলদি চলে গেল গাড়ি ডাকতে। ইন হসপিটালে তুবার নর্মাল ডেলিভারি হয়েছে। একটা ফুটফুটে ছেলে হয়েছে। নার্স নিয়ে এসে জিয়ানের কোলে দিল বাচ্চাটাকে। জিয়ান বাচ্চার কানে আজান দিল। সিস্টারকে জিজ্ঞেস করলো, তুবা কেমন আছে? তারা বলল, আপনার ওয়াইফ ভালো আছে, একটু পরেই বেডে দেওয়া হবে। তারা বিকেলে তুবা আর বাচ্চাকে নিয়ে বাসায় চলে আসলো। যেহেতু তুবা ভালো আছে তাই তুবা এখানে থাকতে চাইছিল না। 10 দিন পর সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। দেখতে দেখতে জিয়ান তুবার ছেলে 2 মাস হয়ে গেল। সব কিছু স্বাভাবিক চলছে, সবাই ভালো আছে। জিয়ানও এখন সফল ব্যবসায়ী। বাবার ছোট ব্যবসাটাকে আজ অনেক বড় করে তুলেছে। রাতে অফিস থেকে ফিরে, তুবা, তুবা কই তুমি? এদিকে এসো। কি হয়েছেটা কি, এভাবে চেঁচাচ্ছ কেন? হিয়ান কোথায়? ঘুমাবো। তাহলে আজ হবে, রেডি থেকো। কি হবে? খেলা হবে। যা দুষ্টু। বলে চলে যেতে নিলে জিয়ান তুবাকে চাপটে ধরল আর বলল, তোমার থেকে আর দূরে থাকতে পারছি না। আমার তোমাকে চাই গভীরভাবে। তুবা লজ্জায় লাল হয়ে গেল। ওর এই লজ্জারাঙ্গা মুখ দেখে জিয়ান যা বোঝার বুঝে গেল। আস্তে করে তুবাকে কোলে তুলে নিয়ে বিছানায় নিয়ে গেল। তুবাকে বেডে শুয়ে নিজ ওর ওপর শুয়ে পড়ল। তারপর একটানে শাড়ি খুলে ফেলে দিল। তারপর আস্তে আস্তে জিয়ান তুবার পেটে লেহুন করতে লাগলো। তার স্পর্শে আরও বেসামাল করে তুলল তুবাকে। দুজনেই পাড়ি জমালো ভালোবাসার এক নতুন ঠিকানায়। কিছুক্ষণ পর, জিয়ান আর পারছি না, প্লিজ প্লিজ। প্লিজ চান, আর একটু। বলে জিয়ান তুবার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আবার কিছু সময় পর তুবাকে ছেড়ে দিয়ে ওর বুকে শুয়ে পড়ল আর বলল, অনেক অনেক ভালোবাসি জান। আমিও আমার লুচু বর। তবে রে, আমি লুচু না, দাঁড়াও দেখাচ্ছি মজা। এভাবেই চলতে থাকে তাদের খুনসিটিময় ভালোবাসা। দোয়া করবেন জিয়ান তুবার জন্য। ভালো থাকুক তারা, ভালো থাকুক ভালোবাসা।